আমি 24 বছর ভ্রমণ করছি, আমার বিশ্ব ভ্রমণের বয়স 24 বছর। গভীরভাবে বাংলাদেশ নিয়ে কাজ করছি 10 বছর। 2016 সালে আমার প্রজেক্ট শুরু হয়েছিল, এখন আপনার সাথে আমি বসে কথা বলছি 2026 সালে। উত্তর বাংলা 16টা জেলা, ওইখানে ঐতিহাসিক নিদর্শন, মানে ওখানে মসজিদ, মন্দির, মানে বৌদ্ধবিহার, ইউনিভার্সিটি আর কি, আবাসিক ইউনিভার্সিটি ওখানে ভরপুর। ওখানে আপনার এই জার্নি নিয়ে আপনার ফ্যামিলিতে কোনো রকম ইস্যু ফিল করতে হতো? আপনার কাছের মানুষটাকে আপনাকে বলে যে হ্যাঁ তুমি একটু বেশি ঘোরাঘুরি করছো, আমাদের সাথে সময় দেওয়া হচ্ছে না, আপনার ছেলের মেয়েরা হতো, এই কথাটা কি কমপ্লেন করে কখনো তারা? হ্যাঁ, কমপ্লেন করেনি এটা বলবো না। আমাকে ভ্রমণ কন্যা ছাড়া যেমন পত্রপত্রিকা থেকে বলা হয় ঐতিহ্য পর্যটক বা হেরিটেজ ট্রাভেলার, যেটা প্রথম আলোতে তারা বলেছেন, ইত্তেফাকে বলা হয়েছে। আপনি একে আপনার পছন্দের কাজ করে যাচ্ছেন, যেটার জন্য আপনি শিক্ষকতার মতো মহৎ পেশাকে আপনি স্যাক্রিফাইস করছেন, তো সেই কাজ করে যে আপনি আর্ন করেন, তো সেটা শুনে মানুষ উপলব্ধি করবে যে হ্যাঁ আমিও আর্ন করতে পারি আমার পছন্দের কাজ করে। এটা যে কোনো সেক্টরে হোক না এটা কেন। তো এটার এক্সাম্পল অলরেডি আছে। মানে এই যে আপনি হচ্ছে পডকাস্ট শুরু করেছেন চট্টগ্রামের প্রথম, এটা আপনার চিন্তার ফসল। এখন থেকে আসলে 20 বছর পর চিন্তা কর, লোক হয়তো আপনার উদাহরণ দিবে, রাইট? প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় কতবার গিয়েছি, হয়তো একটা ছবি হারিয়ে গেছে, একটা ছবি তোলার জন্য হয়তো আমি ওই জেলায় গিয়েছি। এখন যদি বলা হয় যে ভ্রমণ নিয়ে যদি সাজেস্ট করতে হয় যে 5টা বই সাজেস্ট করবেন যারা ভ্রমণ নিয়ে বই পড়তে চায়, তাহলে কোন 5টা বই আপনি সাজেস্ট করবেন? আমার ভাষায় আমি যা দেখেছি ওইটুকুই লিখি আমি। এমন কোনো ইতিহাস আছে যেটা আমরা জানি কিন্তু এড়ায় যাই বাংলাদেশে? যদি অসংখ্য ইতিহাস আছে, তো আপনার মনে হয় যে কোন ইতিহাসটা আমাদের একদম মোস্ট প্রবাবলি জানা উচিত? স্পেসিফিক্যালি একটা বলা খুব মুশকিল, কিন্তু আমাদের দেশে আসলে ইতিহাস খুঁজে খুঁজে দেখতে হয়, এটাই আমাদের দুর্বলতা। ভ্রমণ মাঝে মাঝে করলে তার বলা যাবে না যে ভ্রমণকারী সে, সারাক্ষণ। হ্যাঁ, এক্স্যাক্টলি, একটা হিস্ট্রি থাকতে হবে। আমার উদ্দেশ্য ভাষার পাণ্ডিত্য জাহির করা নয়, আমার উদ্দেশ্য অভিজ্ঞতা বর্ণনা করা। ওই দুটো লাইন আমার আসলে লেখার স্পিডকে বাড়িয়ে দিয়েছে। ভ্রমণ, আপনি যা দেখেছেন, আপনি যা করেছেন, সেইটাই হচ্ছে লেখা উচিত। ভ্রমণ আমার মধ্যে অনেক সংকীর্ণতা দূর করেছে, অন্য ধর্মের প্রতি আমাকে শ্রদ্ধাশীল করেছে। আপনি যখন ভ্রমণে যান, হ্যাঁ, তখন কোন জিনিসটা আপনি অ্যাকচুয়ালি ফলো করেন? যে সেখানকার ইতিহাস, সেখানকার জায়গা, সেখানকার মানুষ, না আপনার ভেতরকার এক ধরনের আওয়াজ? কোন জিনিসটা আপনি আসলে ফলো করেন তখন? আসলে আমি তো ইতিহাসের পথেই হাঁটি। আমি যে কোনো স্থানের ঐতিহাসিক জায়গাগুলোই দেখি, ইতিহাস সম্পর্কে জানি। একটা স্থানের প্রাচীন ইতিহাস, ওখানকার ঐতিহাসিক কী কী বিষয় আছে, সেটা স্থাপনা হতে পারে, খাবার হতে পারে, গান হতে পারে, কোনো মেলা হতে পারে, যে কোনো কিছুই সেটা হতে পারে। আমার মানে একটাই জিনিস আমি পছন্দ করি, বা একটা কাজই এত বছর থেকে করে যাচ্ছি, সেটা হচ্ছে ইতিহাসের পথে হাঁটা, ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক নিদর্শনগুলো দেখা। হয় না যে আমরা যখন ঐতিহাসিক পথে হাঁটি, হাঁটতে হাঁটতে মনে হয় যে মাঝে মাঝে নিজের ভিতরে এক ধরনের হাহাকার তৈরি হয় না যে ইস, এই মানুষগুলো তো ছিল এক সময়, আমরা তো নাই, আমরা হয়তো এখন আছি, সামনে তো থাকবো না। তখন কি আফসোস হয় তখন নিজের ভিতরে একটু একটু করে? আফসোস মানে হয় কি, সেই সময়টাকে তো আমি দেখতে পাচ্ছি না, হয়তো অনুধাবন করছি, বা ধারণ করার তো প্রশ্নই ওঠে না, কারণ ওই জায়গাটাতে আমি নেই, ছিলাম না। কিন্তু হ্যাঁ, আমার তো মনে হয় যে একটা হয়তো ভাঙা বাড়ি দেখছি, ওটাতে মনে হয় আচ্ছা এখানে কত জৌলুস ছিল বাড়ির, এখান দিয়ে কি হাতি হেঁটে যেত, এখানে কি আস্তা বলে কি ঘোড়াগুলো কেমন ছিল, তারপরে তাদের আসলে দৈনন্দিন জীবন কেমন ছিল, বা কোনো দেখা যায় যে জমিদারের নাচঘর ছিল এরকম বলা হয়, আসলে এখানকার সাজগোজগুলো কেমন ছিল তখন, সাজগোজ মানে ওনারা কোথায় বসতেন, কোথায় নাচ হতো, এই বিষয়গুলো তো অবশ্যই নস্টালজিক করে তোলে। শুধু যে জমিদার বাড়ি সম্পর্কে এরকম না, যে দেখা যায় যে একটা মানে আমাদের যে বৌদ্ধবিহারগুলো, আসলে বৌদ্ধবিহারগুলো আমরা শুনেছি কি যে থেকে চীন থেকে, ইন্দোনেশিয়া থেকে মানুষ আসতো এখানে পড়তে, আবাসিক ইউনিভার্সিটি এটা ছিল, মন্দিরগুলো কেমন ছিল, তাদের জীবন চর্চাগুলো কেমন ছিল, আসলেও যা ইতিহাসে পড়ছি এটার কতটুকু সত্যি, আসলে কেমন ছিল, আসলেও কি ছিল, এরকম মনে হয়। এগুলো তো অবশ্যই মনে হয়। সেটা আফসোস, দুঃখবোধ যা জানি না, হয়তো কল্পনায় সেগুলোকে বোঝার চেষ্টা করি। এখন যেমন এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের সময় ক্রিয়েট করা যায়, তো
মানে আসলে গত 1 বছর আগেও এই সময়টা ক্রিয়েট করা যেত না। এটা তো একদমই নতুন, একদমই নতুন। তো ওইটা তো ভাবনাতে আসতো। একটা লেখক, আপনি উপন্যাস লেখেন, একটা লেখক কী করে, তার কল্পনায় ভাবে ওইটাকে শব্দে লিখছে। তো আমি হচ্ছে যে হ্যাঁ, সামনে অল্প কিছু আছে নিদর্শন, সেই নিদর্শন থেকে হয়তো কিছুটা চিন্তা করছি যে হয়তো এরকম ছিল, বা ওইটাকে দেখে জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করছি। হয় না যে প্রতিটা জায়গায় নিজস্ব একটা আলাদা এনার্জি থাকে। হ্যাঁ, যেমন আমরা মসজিদে গেলে, গির্জায় গেলে, মন্দিরে একটা পজিটিভ এনার্জি ফিল করি। হ্যাঁ, হয়তো আপনি নিজেও ফিল করেন, আমি ফিল করি। তো ওই যে ঐতিহাসিক নিদর্শনে যখন যান, আপনি কি ওই এনার্জিটা ফিল করেন যে পজিটিভ হোক, নেগেটিভ হোক, ওই এনার্জিটা আপনার আসলে ভেতর তখন ফিল করার সুযোগ হয়? আসলে ইতিহাসের যে কোনো বিষয় মানুষকে এনার্জি দেয়, এটা আমি আমার কথাতে বলেছি। ইতিহাস আমার কাছে পুরনো মনে হয় না, কারণ মনে হয় কি একটা মানুষের চিন্তার ফসল। এই যে আপনি হচ্ছে পডকাস্ট শুরু করেছেন চট্টগ্রামে প্রথম, এটা আপনার চিন্তার ফসল। এখন থেকে আসলে 20 বছর পর চিন্তা কর, লোক হয়তো আপনার উদাহরণ দিবে, রাইট? তো একজনের তো ওই যে কোনো ঐতিহাসিক স্থাপনা একজনের চিন্তার ফসল। তো এখন এই যে বৌদ্ধবিহার, একটা আবাসিক ইউনিভার্সিটি 1 বছর আগে আমাদের ভূখণ্ডে কিন্তু আসলে এমন না যে মানে একটা বৌদ্ধবিহারই ছিল বা একটা আবাসিক ইউনিভার্সিটি ছিল। সেই সময় পড়াশোনাগুলো মানে ধর্মীয় ওরিয়েন্টেড ছিল, ধর্মীয় শিক্ষাটাই পড়াশোনা ধরা হতো, ওগুলোই বিশ্ববিদ্যালয়। তো তখন বিশ্ববিদ্যালয়ের এই কনসেপ্টটা ছিল যে তখন মনে হয় না যে ইতিহাস আসলেও কি ছিল, বা ধরেন বাংলাদেশ বাদ দিলাম, পৃথিবীর যে তাবৎ স্থাপনাগুলো, তাবৎ নগরীগুলো, আমাদের যেমন ওয়ারী বটেশ্বর, তারপরে মহাস্থানগড়, একটা নগরী ছিল যে আধুনিক নগরী। তো একটা মানুষের চিন্তার ফসল এই জিনিস, কিন্তু এখনও এসে আশ্চর্য হচ্ছি আমরা। তো ইতিহাসের যে কোনো বিষয় আমার কাছে পজিটিভ মনে হয়। আচ্ছা, মানুষ আপনাকে বলতে গেলে এক নামে চিনি, সেটা হলো ভ্রমণ কন্যা। আপনি নিজেকে কি মনে করেন? মানুষ তো আপনাকে উপাধি দিয়েছে, আপনি আবার উপাধির বাহিরেও আপনি নিজের লেখক, গবেষক, আবার আপনি শিক্ষিকাও ছিলেন, আবার একই সাথে আপনি ফটোগ্রাফিও করেন। তো আপনি নিজে এইসব পরিচয়ের বাহিরে আপনি নিজেকে কি ফিল করেন? নিজেকে কীভাবে দেখেন? আপনি এককভাবে নিজেকে কীভাবে দেখেন? আচ্ছা, ভ্রমণ কন্যা যে বলা হয় আমাকে, অনেকে বলে, আমি কখনো আসলে এটাকে অপোজ করিনি। ভ্রমণ কন্যা নামে বাংলাদেশে একটা গ্রুপ আছে। অনেকে মনে করে যে আমি ওই গ্রুপের অংশ নাকি। আসলে কেউ কোনোদিন বলেনি, বা আমাকে ভ্রমণ কন্যা যে বলা হচ্ছে, এই জিনিসটা অতটা ঠিক আমি ওন করতে পারি না। আমাকে ভ্রমণ কন্যা ছাড়া যেমন পত্রপত্রিকা থেকে বলা হয় ঐতিহ্য পর্যটক বা হেরিটেজ ট্রাভেলার, যেটা প্রথম আলোতে তারা বলেছেন, ইত্তেফাকে বলা হয়েছে। এখন আমাকে ঐতিহ্য পর্যটকই সবাই বলে, কোনোটাই আমার দেওয়া টাইটেল না। আমি নিজেকে কখনো বলিনি। পত্রপত্রিকাই বলেছে, যারা আমাকে নিয়ে কাজ করেছে, আমার কাজ দেখেছেন, আমার কাজের মাধ্যমে তারা এরকম বলেছেন। তো আমি আসলে নিজেকে ভ্রমণকারী মনে করি। আমার মূল কাজ ভ্রমণ এবং ইতিহাসের পথে ভ্রমণ, ঐতিহ্য দর্শন, হেরিটেজ ট্রাভেল নিয়ে কাজ করা, হেরিটেজ ট্যুরিজমের বিকাশ, এটাই আমার মূল কাজ। তো আমি ভ্রমণকারী। আর ভ্রমণকারী থেকে যে বিষয়গুলো হয়েছে, আর্কাইভ করার জন্য হয়তো আমি লেখার আশ্রয় নিয়েছি, আর্কাইভ করার জন্য আমি ভিডিওর আশ্রয় নিয়েছি, আর্কাইভ করার জন্য আমি বিভিন্ন ধরনের তথ্যচিত্র বানিয়েছি। তো এটা আসলে ভ্রমণের, আমি বলবো এগুলো ভ্রমণের শাখা। আমার কাজগুলো আমার ভ্রমণের আরও বাকি কতগুলো শাখা, কিন্তু মূল বিষয়টা আমার হেরিটেজ ট্রাভেল, আমার ঐতিহ্য দর্শন, এটাই আমার হচ্ছে মূল কাজ। তো আমি ভ্রমণকারী হিসেবেই নিজেকে দেখতে চাই, আমৃত্যু ভ্রমণ করতে চাই, এই কথাও আমি বহুবার বলেছি আর কি। আপনি তো মোটামুটি বাংলাদেশের 64 জেলা আপনার, মোটামুটি না, 64 জেলা কয়েকবার, বিভিন্ন জেলায় আর কি, ততোধিকবার, একাধিক না, একবার একাধিক না, ততোধিকবার যাওয়া। চট্টগ্রামে আমি ভেবেছিলাম 2026-এ আর আসতে হবে না, 25 পর্যন্ত আমি কাজ করে ফেলেছি, কিন্তু 2026-এ মাত্র 2 মাস শুরু হলো, তো 2 মাসে আমি 2 বার চলে এসেছি। জানুয়ারি মাসেও আমাকে আসতে হয়েছে, আবার এখনও আসতে হয়েছে আর কি। তো কাছে আর প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় কতবার গিয়েছি। হয়তো একটা ছবি হারিয়ে গেছে, একটা ছবি তোলার জন্য হয়তো আমি ওই জেলায় গিয়েছি, একটা জিনিসের, একটা কিছু লিখছি, আমার কিছু খটকা লাগছে বা কিছু পছন্দ হচ্ছে না, বা এখন তো ডিজিটালি রিস্টোর করা খুব টাফ হয়ে যায়, কিছু হারিয়ে যায়, হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যায়, অনেক ফুটেজ নষ্ট হয়ে যায়, অনেক ছবি নষ্ট হয়ে যায়, এরকমও হয়েছে আর কি। নতুন করে কাজ করছি। চট্টগ্রামে আমি তো এসেছি, তো আমি আসলে একটা প্রকাশনার জন্য দীর্ঘ
2025 সালে প্রতি মাসে আমি এসেছি, এখনও আমি আসছি আর কি। দেখা যায় হ্যাঁ, প্রকাশনায় যে আমি সব তুলে ধরতে পেরেছি এরকমও না, তার বাইরেও কিছু এক্সট্রা কাজও হয়েছে। এমন না যে শুধু প্রকাশনার জন্য যে কাজ করেছি, শুধু সেসব জায়গাগুলো গেছি, প্রতিটি এমন জায়গায় গিয়েছি সেগুলো আসলে আমি প্রকাশনায় হয়তো তুলে ধরিনি, কারণ প্রকাশনার একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা আছে বলতে যে ভলিউম বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ কয়েক খণ্ডে অবশ্যই করা যায়, কিন্তু এক খণ্ডেই আমি রাখতে চেয়েছি বিষয়টাকে, তখন আমাকে একটু সংকুচিত করতে হয়েছে বিষয়গুলো, এইরকম আর কি। ওই যে আপনি তথা মানে শব্দটা ওই যে আপনি বললেন যে একাধিকবার আপনি চৌষট্টি জেলা ঘুরেছেন, হ্যাঁ, তো প্রতিবারই তো বাংলাদেশে আপনি নতুনভাবে ফিল করেছেন। অবশ্যই একই জায়গায়, মানে এটা হচ্ছে মানে আমার কাছে ধরেন 2 বছর পরই আমি ওই জায়গাটাতে গেলাম, তো আমার কাছে কিন্তু নতুন শহরের মতোই লাগে, আমি ফিল করি নিজের ভেতরে মানে মানে এটা আমি ফিল করি। আর আসল কথা কি, ভ্রমণের সাথে বা ঐতিহাসিক জায়গাগুলো দেখার সাথে আমি একটা আত্মিক সম্পর্ক ফিল করি, আমি এক ধরনের গভীরতা ফিল করি, আমি এক ধরনের ভালোবাসা ফিল করি, আমি এক ধরনের প্রেম অনুভব করি। তো এটা আমার কাছে প্রতিবারই নতুন মনে হয়। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে মানুষের প্রেমও পুরনো হয়ে যায়, কিন্তু ভ্রমণের সাথে আমার যে প্রেমিকও মানুষের কাছে পুরনো হয়ে যায়। যাকে প্রথমে অনেক ভালো লাগছে সেই প্রেমও পুরনো লাগে, কিন্তু আমার ভ্রমণ আমার কাছে কখনোই পুরনো লাগে না, একই জায়গায় যদি আমি বারবারও যাই। নইলে আসলেও এরকম গভীর প্রেম না থাকলে একই জায়গায় আপনি বারবার যেতে পারবেন না, বা একই ধরনের কাজ আপনি বারবার করতে পারবেন না। আপনি যে প্রেমের কথাটাই বললেন, এখান থেকে একটু ধরি যে আপনার এই জায়গা মানে এই জার্নি নিয়ে আপনার ফ্যামিলিতে কোনো রকম ইস্যু ফিল করতে হতো? আপনার কাছের মানুষটাকে আপনাকে বলে যে হ্যাঁ তুমি একটু বেশি ঘোরাঘুরি করছো আমার সাথে, হয়তো বা আমাদের সাথে সময় দেওয়া হচ্ছে না, আপনার ছেলের মেয়েরা হয়তো এই কথাটা কি কমপ্লেন করে কখনো তারা? হ্যাঁ, কমপ্লেন করেনি এটা বলবো না। যেমন আমি যখন বলেছি যে আমি ভ্রমণ করব বা আমি এই জিনিসগুলো করতে চাই, কারণ আমার প্রতিটা কাজে আমার নিজের টাকায় করা, একদম নিজের টাকায়, ঘরের খেয়ে মনের মোষ তাড়ানোর মতো, আমার চাকরির টাকা, ফ্যামিলির টাকা, তাদের কষ্টের টাকা। এমন না যে প্রথম দিকে সবাই খুব আগ্রহ ছিল বা মনে করছিল যে আমি যা করছি ঠিক করছি, কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতে একটা বিষয় আছে যে আমি 24 বছর ভ্রমণ করছি, আমার বিশ্ব ভ্রমণের বয়স 24 বছর, বাংলাদেশ নিয়ে কাজ করছি, গভীরভাবে বাংলাদেশ নিয়ে কাজ করছি 10 বছর। 2016 সালে আমার প্রজেক্ট শুরু হয়েছিল, এখন আপনার সাথে আমি বসে কথা বলছি 2026 সালে, পুরো 10 বছর মানে বাংলাদেশের মানে মানে কোনায় কোনায় আমি ঘুরে বেরিয়েছি। সবসময় যে সাপোর্ট পেয়েছি তা না, কিন্তু সাপোর্টটা আমি অর্জন করেছি। আমার বিষয়টা একটা সামাজিক কাজের মতো, আমি এটা ফিল করি, এটা আমার মরাল ডিউটির মতো। জিনিসটা এরকম হচ্ছে, কিন্তু আমি যে ভেতরে ফিল করছি যেটা আমার মরাল ডিউটি, এই জিনিসটা আমার পরিবারের মাঝে আমি স্থানান্তর করতে পেরেছি, তা স্থানান্তরিত হয়েছে তাদের কাছে। তো অবশ্যই আমাকে এটা অর্জন করতে হয়েছে এবং আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিই। অনেকে ওই গুরুত্বটা অনুধাবন করে না, আমার পরিবার পুরোপুরি এই গুরুত্বটাকে অনুধাবন করেছে, যে না, তারা গর্ববোধ করে আমার যে আমি দেশের জন্য কাজ করছি, দেশকে এত গভীরভাবে জানছি। মানুষ যে জিনিসগুলো জানে না, তারাও যে জিনিসগুলো জানতো না বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ নিয়ে গর্ব করার অনেক কিছু আছে, তারাও আমার মাধ্যমে জানতে পারছে। তো এখন তো আসলে আমি রেজিস্টার্ড মানে ট্রাভেলার, একজন ভ্রমণকারী, আমি শুধুই ভ্রমণকারী একজন। তো এখন সেই প্রবলেমটা হয় না, তবে দীর্ঘ সময় পার হতে হয়েছে। এর মধ্যে আমি কটু কথা শুনিনি এমন না। আমার আত্মীয় আর পরিবার বলতে আমাদের দেশে শুধু কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা পরিবার না, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, পাড়া প্রতিবেশী আছে, এবং বিবাহিত মেয়েদের শ্বশুর বাড়ি রয়েছে, এবং বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সামাজিক লোক আছে। এখন সোশ্যাল মিডিয়া তো সমাজের চাইতে কম না। এক্স্যাক্টলি, আপনি ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন। তো সব কিছুকেই আসলে আমার উত্তর দিতে হয়েছে, সেই উত্তরটা আমি দিয়েছি আমার কাজের মাধ্যমে। হ্যাঁ, আপনি যে কাজের কথা বললেন, যে আমি সম্ভবত কার লেখা জানি পড়লাম যে তুমি কাজ করছো, আশপাশের লোক কথা বলছে, তুমি কাজ করতে থাকো, তোমার পরিবার অসন্তুষ্ট, তুমি কাজ করতে থাকো।
তোমার বন্ধু তোমাকে নিয়ে মজা করছে, তুমি কাজ করতে থাকো, তো এই কাজই তোমাকে উত্তর দিবা। হয়তো আরটু এইভাবে সুন্দরভাবে বলা যায় যে ঈগল ঈগল তো খুব শক্তিশালী প্রাণী, সবচেয়ে উঁচুতে উঠতে পারে পাখিদের মধ্যে, কিন্তু কাক তো সব জায়গায় তার নাক দেওয়ার অভ্যাস, ঠোঁট দেওয়ার অভ্যাস। তো সে করে কি, ঈগলকে বিরক্ত করতে যায় যে হ্যাঁ তার, সে ঈগল যখন উড়ে তখন সে তাকে মানে তার পিঠে চড়ে তাকে ঠোকর দেয়। কিন্তু চিল তো খুব শক্তিশালী, চালিয়ে তাকে একটা আছাড় মেরে বা কামড় দিয়ে ফেলে দিতে পারে, কিন্তু চিল সেটা করে না। চিল যেটা করে যে সে আরও আরও তার উঠার মানে উপর উঠার ইয়েটা আরও বাড়িয়ে দেয়। তার উঠতে উঠতে এক পর্যায়ে হচ্ছে উপর অক্সিজেন কমে আসে, কাক তো অত উপরে উঠতে পারে না, সে অটোমেটিকলি পড়ে যায়, মানে তার গতি সে আরও বাড়িয়ে দিচ্ছে, সে আরও উপরে উঠছে। তো কাজটাও ঠিক তেমন, যে আপনি যেটা বললেন যে আপনি যত আপনাকে নিয়ে কথা বলছে আপনি আরও কাজ করছেন, আপনার জবাবটাই আসলে কাজ। কাজের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই যে পরিবার, এই যে সমাজ, এখন তো তারা একটু অন্যভাবে দেখছে। এখন তাদের দৃষ্টিতে আপনি কি? হ্যাঁ খুবই পজিটিভ, খুব পজিটিভ, যে আসলে এটাকে তারা আমার সামাজিক দায়িত্ব মনে করছে, সামাজিক অবদান বলে মনে করছে। আচ্ছা অবদান হয়তো অনেক বড় শব্দ, না অবশ্যই অবদান, না না এটা 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 এখন 2026-এ এসে যদি আপনি নিজের 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 ইয়েটা যদি সেট না করেন, কেউ সেট করে দিবে না। আপনার ঢোল আপনার নিজেরই পেটাতে হবে, এটা সত্যি কথা। আমি নিজেও ফিল করি যে আমাকে অনেকে বলে যাচ্ছি আপনি তো কবি, ভাই আমি কবি টবি না, আমি কবিতা লিখি শখে, সেটা কিন্তু অফিসিয়াল আমি কবি না, আমি কথা সাহিত্যিক। আপনি বরাবর আমাকে গল্পের মানুষ বলতে পারেন, কথা সাহিত্যিক বলতে পারেন। আমি নিজের টাইমলাইন নিজে সেট করতে হয় এখন, নাহলে হয় না। হয়তো ওইটা বলা যায় যে হয়তো মানে নিজের ঢোল নিজে পেটানোর যে বিষয়টা, সেটা হচ্ছে হয়তো আমি বললে সঠিকটা বলবো, আমি কি চাই সেটা বলবো, বা আমি কি ফিল করি সেটা বলতে, অন্য কেউ হয়তো এই বিষয়টা হয়তো অত মানে গভীরভাবে উপলব্ধি করতে পারবে না, এটা তো সত্যি কথা। হ্যাঁ আপনি কি করেন সেটা আপনি আপনার চাইতে ভালো, মানে অন্যদের চাইতে আপনি অ্যাটলিস্ট ভালো জানেন যেটা আপনি যেটা করতেছেন। তো আমি চিন্তা করি যে ভাই আমার টাইমলাইন আমি সেট করে দিব, কে কী ভাবলো না ভাবলো সেটা আমার কিছু যায় আসে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আপনার ওই যে হ্যাঁ এই যে পরিবার আত্মীয় স্বজনের কথাটা, এই যে মানুষগুলো একসময় বলতো যে মেয়েটা কি করে, কোথায় ঘুরে ঘুরে বেড়ায় একলা একলা, তারা তো এক সময় আরেকটা কারণও আছে। আচ্ছা আমি 15 বছর শিক্ষকতা করেছি, তো ইউনিভার্সিটিতে আমি তখন আমার প্রমোশনের সময় আমি বাইরে পড়াশোনাও করতে গেলাম, আসলে প্রমোশনটা ত্বরান্বিত হবে, মানে আমি লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম, অ্যাসিস্ট্যান্ট মানে মানে এই ধাপগুলো যেতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে ফুল প্রফেসর হওয়া, মানে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করা, এই ক্যারিয়ার মধ্যে ছিলাম। ক্যারিয়ারের মধ্যে ছিলাম মানে কি, তখন আমি ভ্রমণ করতাম, মূল ক্যারিয়ারটা ছিল আমার শিক্ষকতা, তার পাশাপাশি এখন তো আপনি মানে অল টাইম ফুল টাইম আপনি কাজটা করছেন। ফুল টাইমে কাজ করছি, এবং হচ্ছে একদমই চাকরি আমি ছেড়ে দিয়েছি। তো যে সময় আমার তার প্রমোশনের সময়, ওইটারও একটা বিষয় আছে। আর প্রথম দিকেই তো আপনি যে কাজটা শুরু করছেন, এটার তো যথার্থতা আপনি আসলে প্রমাণ করতে পারছেন না, সম্ভব না তখনই। তো তখন একটা হয়তো আশাহত হবার ব্যাপার থাকে যে যে এই এত সুন্দর শিক্ষকতার চাকরিটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আমি, আমার অনেক স্টুডেন্ট বলতে যে এখন তো এমবিএতেও পড়াতাম, আমি বিবিএতে পড়াতাম, এমবিএতে পড়াতাম, ইংলিশ লিটারেচার পড়াতাম। তো তখন হচ্ছে দেখা যায় যে আমি এখনও ব্যাংকে গেলে আমার স্টুডেন্ট পাই। হ্যাঁ, ব্যাংকে যদি যাই দেখা যায় যে ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আমার স্টুডেন্টরা একদম ডিরেক্ট, যাদেরকে আমি পড়িয়েছি আসলে, এরকম আমি স্টুডেন্টদেরকে পাই। তো ও সেই সময়টাতেও মানে ছিল, আমি যখন চাকরিতে বলবৎ আছি সেই সময় দেখতাম, কারণ এক্সিকিউটিভরাই এমবিএ করতে আসতো, আসলে এক্সিকিউটিভরা তাদের প্রমোশনের জন্য এমবিএ করতে আসতো, তারা আমার ডিরেক্ট স্টুডেন্ট ছিল। তো প্রতি সেমেস্টারে দেখা যাচ্ছে যে 300-400 স্টুডেন্ট, বছরে আছে 1200 স্টুডেন্ট, যাদের সাথে আমার ডিরেক্ট কানেক্টিভিটি, হ্যাঁ ডিরেক্ট কানেকশান, তারা কে কোথায় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে তারা। তো এরকমও তো একটা ব্যাপার, ওটা একদম পুরোপুরি আসলে আমি অমিট করে আমার মানে নিজস্ব প্যাশনের জায়গা, আমার প্রেমের যে জায়গাটা, সেই জায়গাতে আমি এসেছি আসলে। ওটাও একটা মানে নিজের সাথেও কিছুটা যুদ্ধ ছিল যে আসলেও আমি পুরোপুরি ছাড়বো। তবে ছাড়ার পরে আমার মনে হচ্ছে যে আরও 5 বছর আগে কেন আমি ছাড়ি, এই ডিসিশন নেইনি আর কি, তাহলে হয়তো এই কাজগুলো আরও আগ থেকে করলে ত্বরান্বিত হতো, আগ থেকে করলে আসলে নিজের ঝুলিতেও তো কাজ জমা হতো অনেক। তো মানে হ্যাঁ, একে তো একটা এক ধরনের ক্যারিয়ার ছেড়ে একটা জায়গায় এসেছি, সেই যুদ্ধটা আছে। তারপরে তো ওই যে আপনি যেমন বললেন পারিবারিক, আত্মীয় স্বজন সমস্ত কিছু মিলিয়েও একটা বিষয় আছে, এই হ্যাঁ আছে তো আসলে। আর সব থেকে বড় কথা নিজের সাথে, সেগুলোকে আপনি অমিট করলেন, কে কি বলছে, নিজের সাথেও নিজের একটা বোঝাপড়া থাকে। হ্যাঁ, সেই বোঝাপড়াটাও উত্তরণ করতে হয়, যে ফিক্স করতে হয় আমি এটাই করছি। তবে এখন অবশ্যই মনে হয় যে হ্যাঁ আমি সঠিক ডিসিশন
ডিসিশন নিয়েছিলাম। না, ওই সময়টা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তবে যখন আমি পথ চলছিলাম, এমন না যে মানুষের কথা শুনে আমার মনে হতো যে আমি সঠিকটা করিনি, এটা আমার কখনো মনে হয়নি। না, ওটা তো মনে হবে না, বিকজ আমার আপনি তো, কখনো- আমরা ফিল করি যে আমরা যখন মানে সৃজনশীল মানুষরা বুঝতে পারে যে হ্যাঁ আমরা ঠিক করছি, হয়তো বা সমাজের দৃষ্টিকোণ থেকে জাকির খান একটা কথা বলে যে আসলে আমাদের চিনেন কে জানি, ইন্ডিয়ান বিখ্যাত হ্যাঁ হ্যাঁ, কমেডিয়ান। ওই যে হ্যাঁ, কপিল জাকির শর্মা খান। যাওয়ার পরে ও জাকির খান, জাকির খান হলো যে ইন্ডিয়ান সবচেয়ে বড় কমেডিয়ান। হ্যাঁ হ্যাঁ, ওই তো কপিল শর্মা শো যখন সোনি থেকে চলে গেল, হ্যাঁ, সে হ্যাঁ, ইন করলো না। হ্যাঁ, 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 সে তো এখন নেটফ্লিক্সে করে, হ্যাঁ, নেটফ্লিক্সে করে, তো জাকির খান এখন সেটা, হ্যাঁ, তো জাকির খান ও তো কবিতাও সুন্দর লিখে। হ্যাঁ, ও শায়ের ও। তো একটা কথা বললে যে আমি জাকির খান দ্বারা খুব ইন্সপায়ার হই, যে সে একটা কথা বলে যে আমাদের বাবা মা আমাদের কাজের, আমাদের পেশনের বিরুদ্ধে হয় না, তারা চায় না যে আমরা গরিব থাকি। হ্যাঁ হ্যাঁ, এটা শুনেছি আমি। হ্যাঁ, আসলে তারা মানে অখুশি না, কিন্তু আমার বাবা মা চায় না যে আমি আসলে গরিব থাকি, এটা সত্যি। বিকজ তারা চায় যে অ্যাটলিস্ট আমাদের মানে বাবা মা তো অবশ্যই আমাদের সবাইকে ভালো একটা লাইফ দেয়, তারা চিন্তা করে যে ঠিক আছে সে আমার মতো না হোক, আমার কাছাকাছি থাকুক, অথবা আমার চেয়ে বেটার করুক, সবাই এটাই চায়, আমাকে ছাড়িয়ে যাক। মানে একমাত্র মানে পৃথিবীর মধ্যে তারাই খুশি হয় তাদেরকে ছাড়িয়ে গেলে, বাবা মা যে সবচেয়ে খুশি হয়ে সন্তান তাকে ছাড়িয়ে গেলে। তো আপনি যখন এই যে শিক্ষকতা ছাড়লেন, ছেড়ে আসলেন, তখন তো অনেকে বলছে হ্যাঁ আপনি ছেড়ে যাচ্ছেন, কি হবে, অনিশ্চিত সব কিছু। তো হয়তো এই মানুষগুলো বলে যে না আমি জানতাম আসলে আপনি পারবেন, আপনার ভিতরে সে আত্মবিশ্বাসটা ছিল। হয় না যে তারা হঠাৎ করে রূপটা বদলিয়ে ফেলে, কথা বলার ধরনটা বদলিয়ে ফেলে, তখন জিনিসটা আপনার কাছে কেমন লাগে? যে হ্যাঁ এখন আসলে এটা কি বলবো, হ্যাঁ অনেককে দেখেছি, আবার কেউ কেউ সত্যি ফিল করেই বলতো যে একদিন হয়তো যে আমি যে জায়গা, মানে হয়তো কেউ কেউ বলতো যে যে জায়গাতে যাব আমি সেই জায়গাতেই হয়তো মানে কাজ করতে পারবো, আমি যেভাবে চাই সেভাবে কাজ করতে পারবো। সফলতা বিফলতা আমার কাছে আপেক্ষিক মনে হয়, এটা এক একজনের পার্সপেক্টিভ থেকে এক এক রকম। একজন হচ্ছে টাকা পয়সা থাকলে অনেক সফল মনে করে, যে একটা বিষয় থেকে আমি ইনকাম করতে পারলাম এটা সফল। আবার একজন মনে করে আমাকে সবাই চেনে, এটা একটা সফলতা, কিন্তু আমার টাকা নেই। এটা আপেক্ষিক বিষয়, সফলতা বিফলতা। এটা আসলে যে তৃপ্তি, আমি কি দিয়ে আসলে তৃপ্ত হচ্ছি, তো এরকম তো আছে। হ্যাঁ, সমাজে এরকম মানুষের সাথে তো পরিচয় হয়, হয়তো আগে আমি কথা বললে হয়তো গুরুত্ব দিয়ে শুনতে চাইতো না, এখন হয়তো গুরুত্ব দিয়ে শুনতে চায়। করেন এখন যে ওই যে সেই গুরুত্বহীনতা, এখন সে গুরুত্ব দিচ্ছে, এটা আপনি কিভাবে ফিল করেন এখন? আসলে এগুলো আমি মাথায় নেই না, যে না, জিনিসটা আপনি কি এমন যে আপনাকে কে কি বললো, কে কি আমাকে কেউ হ্যাঁ খারাপ বললে, হ্যাঁ খারাপ তো অবশ্যই লাগে। আমি তো আর গৌতম বুদ্ধ না যে এত কিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারবো না, এরকম না তো। কিন্তু হ্যাঁ খারাপ তো অবশ্যই লাগে, কিন্তু আমি এটা খুব বেশি করে মাথায় নেইনি। আসলে আমি বলি আমার সমস্ত কনসেন্ট্রেশন, আমার সমস্ত মনোযোগ, আমার সমস্ত আবেগ আমার কাজের উপরে, আমার ভ্রমণের উপরে, আমার ভিডিওর উপরে, আমার তথ্যচিত্রের উপরে, আমার লেখালেখির উপরে। আমি আসলে অন্য কিছুকে অত, হ্যাঁ মানে এটা সত্যি কথা, যত কাজ করছি, যত ভেতরে যাচ্ছি, যত কাজের বয়স আমার বাড়ছে, কাজের বয়সটা বাড়ছে, ততই আমি মানুষের কটু কথা, মানুষের প্রশংসাকেও ইগনোর করতে পারছি আসলে। হ্যাঁ, এমন না যে খারাপ কথাকেই আমি শুধু ইগনোর করতে পারছি, মানুষের প্রশংসাকেও আমি ইগনোর করতে পারছি। আমার কোন প্রশংসাটা শোনা উচিত আর কোনটা থেকে দূরে থাকা। আমি এইগুলো সব কিছুকেই আসলে মানে মনে হয় আমার কাছে যে আমি আরও এটাকে আয়ত্ত করতে চাই, যে কোনো কিছুই যাতে আমি শুধু যাতে আমার কনসেন্ট্রেশন কাজের দিকেই থাকে, আমি যাতে মানে কাজ থেকে মানে কাজ ব্যতীত যাতে আমার চিন্তা না হয় নেক্সট আমি কি করব, আমার প্ল্যান কি, এই বিষয়টাকে আরও গভীরভাবে কিভাবে উপস্থাপন করব। আমার কাছে মনে হয় কোনো অকারণে কোনো নিমন্ত্রণে যাওয়ার থেকে আমি বাসায় বসে যদি একটা বই পড়ি বা বাসায় বসে যদি একটা ফিল্মও দেখি, আমার লার্নিং। কারণ আসলে তো ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকেই যাচ্ছি, সময় তো আমাদের কমছেই। আমি তো আর সময় তো এখন আমি আসলে প্রতিটা সময়কে ভীষণভাবে কাজে লাগাতে চাই, পজিটিভলি ইতিবাচক কাজে লাগাতে চাই আসলে। আপনি সব কিছু ছেড়ে দিয়ে শুরু করলেন, এই শুরু করার পথে এমন কোনো হোঁচট খেয়েছিলেন যেটা পরে বলছেন না আর সম্ভব না, এইবার বাবা ছাড়তে হবে মনে হচ্ছে, আবার সে সিদ্ধান্তর পরে মনে হচ্ছে না আমি করতে চাই, এটা কখনো হয়েছিল? এমন আসলে আমি না পুরোপুরি ডেভোটেড হয়ে আমার ভেতরের আওয়াজটাকে আমি বুঝতে পেরেছিলাম যে আমি এটা করতে চাই। আমাকে আসলে না মানে
আমি পিছিয়ে যাচ্ছি, আমি পারছি না, আমি করতে পারবো না, এই ফিলিংটা আমার মধ্যে কখনো আসেনি। আর সব থেকে বড় কথা কি, আমার প্রতিটা কাজ আমি নিজেকে স্যাটিসফাই করার জন্য করেছি। আপনার নিজের ভালো লাগে, আমি মানে এই জিনিসটা আমি খুঁজতে যাচ্ছি, এটা আমি কি নিজেকে স্যাটিসফাই করার জন্য করতে যাচ্ছি। এই আমার মাথায় এটাই সবসময় কাজ, আমি স্যাটিসফাইড এটা করে, বা এটার আরও ভেতর আমি যেতে চাই। প্রতিটা জিনিস খুঁজে বেড়ানোকে আমি নিজের স্যাটিসফ্যাকশন মনে করতাম। অন্বেষণ করাটা আপনার আনন্দের দিক। হ্যাঁ, আপনি এই যে এই শুট শুরু হওয়ার আগে আপনি কথা বলছিলেন যে আমি আমার ক্যামেরার ফ্রেম আমি নিজে দেখি, বা আপনার ভাইয়া আছে এই যে ক্যামেরার পেছনে উনি দেখেন, এছাড়া অন্য কারোর ক্যামেরা ফ্রেম আপনার পছন্দ হয় না। তাহলে আপনার এই কথাটা যে আমরা বুঝতে, মানে আমি নিজে ফিল করছি যে হ্যাঁ আপনার এই কাজটার উপর একটা অন্যরকম ভালোবাসা। অনেকে হয় না যে কন্টেন্ট বানাচ্ছে যে একটা শ্যুট হলেই হলো, একটা ভিউ আসলেই আসলো, একটা বিষয় না, আপনি না, আপনার শান্তি রাখতে হবে। এই ফুটেজটা দেখে আপনি যেন তৃপ্তি বোধ করেন, আমার স্যাটিসফ্যাকশন। তো প্রথমে মানে একটা জিনিস নির্মাণ করার ক্ষেত্রে বা একটা জিনিস তৈরি করার ক্ষেত্রে একটা লেখা, সেটা লেখা হতে পারে, ভিডিও হতে পারে, তো যে কোনো কিছু, যে কোনো, আমাকে আগে নিজেকে স্যাটিসফাই হতে হবে, আমার কাছে লজিক্যাল মনে করতে হবে, তারপরে আমি অন্যের কাছে এক্সপেক্ট করতে পারবো সে লজিক্যাল মনে করবে। আর যখন আপনি নিজে স্যাটিসফাই হবেন, আমার কাছে মনে হয় কি অন্যেরাও মানে তৎক্ষণাৎ না হলেও একটা সময় গিয়ে স্যাটিসফাইড হবে। হ্যাঁ, আমি এটা ফিল করছি কীভাবে, যে আমি আমার উপন্যাসের কথা টেনে আনতেছি, যে আমি যখন কমল লিখি তখন আমি চিন্তা করছি যে না, আমার কি ভাল লাগে সেটা আমি করতে চাই। মানুষ কি লেখা পড়ছে, এখন তো মানুষ যাতা পড়ছে, তো মানুষ যদি এখন ড্রেনের পানি খায়, আমি সেটা তাকে খাওয়াতে রাজি না, আমি তাকে বলবো তুমি পানি, পরিষ্কার পানিটা খাও, এটা আমার নৈতিক দায়িত্ব। তো আমি একটা নতুন গদ্য ভাষা তৈরি করছি, এটা আমি লিখে মজা পাচ্ছি এবং নিজের লেখাটা পড়ে ফিল করতেছি যে না, এটা একটা পরিপক্ক গদ্য। তো আমি যখন এটা লিখে শেষ করছি, আমার এরকম হচ্ছে মানুষ একটা বই কিনলো কি কিনলো না ডাজেন্ট ম্যাটার, আমার পড়ে শান্তি লাগতেছে, আমি নিজে পড়ে। আর সব কাজই যে আমার কাজটা সমাদৃত হয়েছে তাতে তার মানে আমি সফল, সব জনপ্রিয় জিনিস গুরুত্বপূর্ণ না। তো এখানে ছোটো করে একটু বলতেছি, তো তখন যেটা হলো যে মানুষ কমল অদ্ভুতভাবে মানুষ পছন্দ করলো এবং পড়ে বললো যে গদ্যটা আসলে খুব চমৎকার গদ্য, এবং গদ্য আমি পড়ি না, আর গল্প বলার ইয়েটাও একদমই ভিন্ন। তো আমি তখন ওই জিনিস থেকে ফিল করছি, আপনি যদি মন থেকে নিজে যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফাই হচ্ছেন, মানুষও মনে হয় স্যাটিসফাই হবে। আমি অনেক লেখা আছে যে হ্যাঁ জানি ভালো হচ্ছে না, তাড়াহুড়ো করে লিখে ফেলতে হচ্ছে, জমা দিতে হচ্ছে, বা অনেক কথা হচ্ছে বলতে হচ্ছে, একটা প্রোগ্রামে তাড়াহুড়ো করে বলে দিলাম, সেটা ফিল করি যে হ্যাঁ এটা আসলে আমি 100 দেই নাই। মানুষ হয়তো সেটা ফিল করে হ্যাঁ সে তাড়াহুড়ো করে বলে চলে গেছে, তাড়াহুড়ো করে লিখছে, তো এটা বোঝা যায়। এটা আপনি তো ভালো, এটা আপনার কথা আরও ভালোভাবে স্পষ্ট যে আপনি সেটা বুঝেন। হ্যাঁ, তো ব্যাপারটা হয়েছে কি যে আপনি এই যে কাজ করতে গিয়ে কখনো মনে হয় যে মনে হচ্ছে একাকী হাঁটছি, মানে আমি অনেকটা একা, না এরকম কি মনে হয়? না, আমার মনে হয় না, আমার কাজ আমার সাথে আছে, আমার কখনো এটা মনে হয় না। মানে বরঞ্চ মনে হয় যে আপনি কাজের সাথে যখন যান তখন আপনি সঙ্গ পান। আমি সারাক্ষণই আসলে আমার ভ্রমণ জগতে থাকি, আমার কাজের মধ্যে থাকি, আমি ভ্রমণ না করলেও ভ্রমণের মাঝে থাকি। কারণ হচ্ছে কি, মানে আমি যখন ভ্রমণে না যাই তখন ভ্রমণের হয়তো ভিডিও নির্মাণ চলছে, হ্যাঁ আমি হয়তো ভ্রমণের কোনো লেখা লিখছি, আমি ছবি ফেসবুকে আপলোড করছি। তো ভ্রমণ আমি যখন করছি না, আমি তখনও ভ্রমণের মধ্যেই থাকি, আমাদের মাথার ভিতরে চলতে। হ্যাঁ আর আমি মানে নইলে আমি একটা ভ্রমণের বই পড়ছি, নইলে আমি একটা ইতিহাসের বই পড়ছি, আমার দুটো জিনিস আমার সাথে, একটা হচ্ছে আমার ভ্রমণ, আরেকটা হচ্ছে ঐতিহাসিক বিষয়গুলো বই, মানে আমি মানে বা ভিডিও নির্মাণ। কারণ আমি যখন ফেসবুকে দিতে হচ্ছে ভিডিওটা, আমাকে মানে প্রতিদিনই ভিডিওর সাথে থাকতে হচ্ছে, ভিডিওর সাথে থাকতে হচ্ছে কি, সময়ই নাই আসলে 24 ঘন্টা, মনে হয় 48 ঘন্টা, একদিন 48 ঘন্টা হলে ভালো হতো। কারণ হচ্ছে মানে যেমন এখন তো মানে দ্রুতই সব কিছু, 48 ঘন্টা কম, হ্যাঁ তখনও আমি সেটাই বলছি যে আসল কথা যে আমি ভ্রমণ না করলেও ভ্রমণের মধ্যে থাকি। যে এখন চট্টগ্রামে আজকে যতগুলো কাজ করেছি, নিশ্চয়ই আমি এখন এডিটিং হবে না, এখন করতে পারবো না, বা ফেসবুকেও যে আমি স্টোরি লিখবো, মানে লিখবো যে বিষয়টা কোথায় গিয়েছিলাম কেন, সব পুরোটা হবে না। তো হয়তো বাড়িতে ফিরে গিয়ে আবার কাজ করব। তো আমি কখনো আসলে ভ্রমণ আর ইতিহাস ছাড়া থাকি না, যতক্ষণ না ঘুমাই আর কি। এটা আমার জীবনের বাস্তবতা আর কি। এখন এমন কি মনে হচ্ছে যে বাংলাদেশের আপনি তো অসংখ্য, মানে বলতে গিয়ে 64 জেলা আপনি চষে বেড়াইছেন,
এমন কোনো ইতিহাস আছে যেটা আমরা জানি কিন্তু এড়ায় যাই বাংলাদেশ, যদিও অসংখ্য ইতিহাস আছে, তো আপনার মনে হয় যে কোন ইতিহাসটা আমাদের একদম মোস্ট প্রবাবলি জানা উচিত? স্পেসিফিক্যালি একটা বলা খুব মুশকিল। কয়েকটা যদি বলেন। আমি বলছি, ছোট্ট আয়তনের আমাদের এই দেশ, এখানে বৈচিত্র্যতা আছে, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আছে, নদীমাতৃক বাংলাদেশ, সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের এই মধ্যে পাহাড় আছে, সমুদ্র আছে, নদী আছে, এগুলো তো আছেই। এবং ঐতিহাসিক দিক থেকেও যে আমরা দরিদ্র এরকম না কিন্তু, কারণ এটা আমার বলার দরকার নেই, বাংলাদেশ এই ভূখণ্ড সমৃদ্ধিশালী ছিল। আর আমি এখন চট্টগ্রামে বসে আছি, চট্টগ্রাম বন্দর 2000 বছরের পুরনো, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কাজেই মানে বাংলাদেশের যে ঐতিহাসিক বিষয়গুলো আছে এটা কোনোভাবেই ফেলে দেওয়ার না। হ্যাঁ, আমাদের একটা সীমাবদ্ধতা আছে, এগুলো সংরক্ষণ করা নেই। আর আপনি যেটা বলছেন যে কোন বিষয়টা দেখাই উচিত আমাদের, আমার কাছে মনে হয় উত্তর বাংলা, বাংলাদেশের যদি হেরিটেজ জোন বলা হয় সেটাকে উত্তর বাংলা। আর আরেকটা বিষয় আমি চট্টগ্রামে গভীরভাবে কাজ করার পর অনুধাবন করেছি, সেটা হচ্ছে চট্টগ্রাম হচ্ছে ইতিহাসের খনি। এর প্রতিটা সড়কের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে ইতিহাস আছে। একজন তার সারা জীবন কাটিয়ে দিতে পারবে চট্টগ্রামের ইতিহাস অনুসন্ধানে। মানে এটা আমি আমার এই মানে দীর্ঘ সময় চট্টগ্রামে কাজ করার পর এটা আমার ভাবনা হয়েছে আর কি, চট্টগ্রামের। আচ্ছা, আমি ওই প্রশ্নটা আপাতত অফ রাখছি। চট্টগ্রাম নিয়ে আপনি তো চট্টগ্রামে এই যে বললেন যে আমি আসতে চাই না, তো 26 সালে মনে হয় মানে আমি না, আপনি যেহেতু দুটো বিষয় বলতে বললেন, তো আমি এই দুটো বিষয় আমার অনুধাবন, মানে আমার হেরিটেজ জার্নির এই দুটো বিষয় অনুধাবন মানে কি বলে, বাংলাদেশের উত্তর বাংলা 16টা জেলা, ওইখানে ঐতিহাসিক নিদর্শন, মানে ওখানে মসজিদ, মন্দির, মানে বৌদ্ধবিহার, ইউনিভার্সিটি আর কি, আবাসিক ইউনিভার্সিটি ওখানে ভরপুর, ওখানে ওই জায়গাটা আছে। আমি ওটাকে মনে করি বাংলাদেশের হেরিটেজ জোন হিসেবে ঘোষণা করা উচিত। আর পরবর্তীতে আমার চট্টগ্রাম নিয়ে গভীরভাবে কাজ করার পর মনে হয়েছে, হ্যাঁ মানে চট্টগ্রাম অবশ্যই মানুষের দেখা উচিত কি কি আছে। মানে আমাদের দেশে একটা দুর্বলতা আমাদের সীমাবদ্ধতা, যে খুঁজে খুঁজে দেখতে হয়। বিদেশে গেলে আপনি যেমন সব কিছু সুন্দর করে গুছানো আছে, ইতিহাসটাও সুন্দর করে গুছানো আছে, আপনি গেলেই সেখানে দেখতে পাবেন। ইউরোপের প্রথম বিশ্বের দেশগুলো বলেন, এশিয়ার অন্যান্য দেশগুলো বলেন, চীন, জাপান, ওদের জিনিসগুলো খুব সুন্দর করে গুছানো, ইতিহাসের মধ্যে সহজেই ঢুকে যাওয়া যায়। কিন্তু আমাদের দেশে আসলে ইতিহাস খুঁজে খুঁজে দেখতে হয়, এটাই আমাদের দুর্বলতা, যে খুঁজে খুঁজে দেখতে হয়। তবে এই কটা জায়গা বলবো আমি আর কি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য উত্তরবঙ্গের 16টা জেলা আর চট্টগ্রাম। আচ্ছা, আমি যেহেতু আমার শহর চট্টগ্রাম, আমি চট্টগ্রামে আমার বেড়ে ওঠা, তো চিটংয়ের কোন 3টা জায়গা না দেখলেই নয়? না, আপনি যদি বলেন যে চিটংয়ে, সে চিটংয়ের হোক, চিটংয়ে মানুষ যদিও খুব একটা দেখে না, চিটংকে খুব একটা জানে না আমার কাছে মনে হয়, আর বাংলাদেশের সারা বাংলাদেশ হোক, তো আপনি বলুন যে কোন 3টা জায়গা চিটংয়ের দেখা উচিত? আমি বলি, এটার পেছনে ছোট্ট একটা গল্প বলি। হ্যাঁ, এই গত শুক্রবার, এই গেল শুক্রবার আর কি, গেল শুক্রবার ডেইলি স্টারে আমার একটা লেখা বেরিয়েছে, যেটা হচ্ছে চট্টগ্রাম শহরের, শুধু শহরের, চট্টগ্রাম শহরের 3টা সিমেট্রি নিয়ে, মানে সমাধি ক্ষেত্র নিয়ে 3টা বিশেষ সমাধি ক্ষেত্রের কথা আমি উল্লেখ করেছি। ওইটা লেখার আগে আর কি, যখন আমাকে সম্পাদক ফোন দিয়েছেন যে আপা বাংলাদেশ নিয়ে একটা লেখা দেন, তো তখন আমি বললাম যে চট্টগ্রাম নিয়ে লেখা দিই তাহলে। তো প্রথমে আমি বললাম যে তাহলে লেখা দিই যে চট্টগ্রামের 10টা, আমার দেখা চট্টগ্রামের 10টা ঐতিহাসিক জায়গা। তো তখন আসলে আমি মানে খোঁজ করতে বসেছিলাম কোন 10টা আমি নির্বাচন করব। তো নির্বাচন করে আসলে আমার আমি 10টার মধ্যে আমি করতে পারছিলাম না, মানে ডিসাইড করতে পারছিলাম না কোন 10টাকে আসলে আমি সব থেকে গুরুত্বপূর্ণ বলবো। হ্যাঁ, তো ওইটা বাদ দিয়ে আমি বলছি যে পুরো চট্টগ্রাম থেকে 10টা খুঁজে বের করা আমার জন্য অসাধ্য, এই জিনিসটা পারছি না আমি। তাহলে একটা কাজ করি, আমি চট্টগ্রাম শহরের 3টা বিশেষ সমাধি ক্ষেত্র নিয়ে আমি একটা লেখা দিই। তবে উনি অবশ্য সম্পাদক আমাকে বলেছিলেন, আপা একটা কাজ করেন, আপনি তাহলে 2 খণ্ডে লিখেন যে চট্টগ্রামের বিশেষ বিশেষ ঐতিহ্য ভ্রমণের বিশেষ বিশেষ জায়গা, একটা প্রথম খণ্ডে যাক, একটা দ্বিতীয় খণ্ডে যাক। ওদের লিখতে মজা লাগে কেন, পত্রিকাতে পুরো পাতাটা জুড়েই আমার লেখা,
একটা লেখা পুরো পাতাটা জুড়ে। তো এখন খবরের কাগজেও প্রিন্টে পুরো পাতা জুড়ে নিজের লেখা দেখতে আমার আগে থেকেই ভালো লাগতো, এখনও ভালো লাগে, আরও ভালো লাগে। তো এখন হচ্ছে, তো আমি আসলে ওই সিদ্ধান্তে উপনীত হতে পারিনি, তখন আমি বলেছি এটাকে সরিয়ে রাখি এখন। তার এই 3টা চট্টগ্রামের এই 3টা সমাধিভূমি নিয়ে আমি লিখি, 3টা। ওটার মধ্যে হচ্ছে 16 শহরে, যেটা হচ্ছে খ্রিস্টান সমাধিভূমি, আরেকটা হচ্ছে ওয়ার সিমেট্রি, আরেকটা হচ্ছে ওই যে আপনার পর্তুগিজে যে গির্জাটা আছে, হ্যাঁ ওই গির্জা, ওখানেও একটা সমাধিভূমি আছে। এই 3টা গুরুত্বপূর্ণ সমাধিভূমি, যে এখানে ডাচ, ব্রিটিশ, পর্তুগিজ সবার কবর আছে, যে বিদেশিরা আমাদের দেশে এসেছে, আমাদের দেশে ব্যবসা করেছে, তারা পরিবার নিয়ে থেকেছে, তারা মৃত্যুবরণ করেছে এখানে। তো এটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এই 3টার থেকে আরও অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস চট্টগ্রামে আছে। কাজে আমি যখন 10টায় নির্বাচন করতে পারিনি, 3টা নির্বাচন করা এটা নেক্সট টু ইম্পসিবল ফর মি। আচ্ছা, আপনার ভালো লাগে কোনটা পার্সোনালি, মনে হয় যে হ্যাঁ বারবার আসতে চান যেই কয়েকটা জায়গায়? চট্টগ্রামের আমার কাছে ওই চট্টগ্রামের মানে 1700 খ্রিস্টাব্দের সমাধিভূমিটা, এখানে এত সুন্দর সুন্দর সমাধির অবয়বগুলো, এখানে এত সুন্দর করে নির্মিত স্ট্রাকচারগুলো, এত সুন্দর সুন্দর, একদম গ্রিক স্ট্রাকচারের মতো কিছু আছে, ব্রিটিশ স্ট্রাকচারের মতো কিছু আছে, একদম প্রাচীন মানে মিশরীয় স্ট্রাকচারের মতো কিছু আছে, মোগল সময় স্ট্রাকচারের মতো মানে সমাধিগুলো রাখা, খুব সুন্দর এটা। আর হ্যাঁ, ওয়ার সিমেট্রির কথা বলার অপেক্ষায় রাখে না, সেটাও খুব সুন্দর করে রাখা, প্রতিটা শূন্যের নাম, পদবি, কোন দেশ থেকে আসা, এবং এটার আলাদা বৈশিষ্ট্য হলো যার ধর্ম যেটা ছিল সেইভাবেই তাকে সমাহিত করা হয়েছে এখানে আর কি, সেই পদ্ধতিতেই। যে ওখানে দেখা যাচ্ছে যারা খ্রিস্টান আছেন তাদের, মুসলিমদেরকে একভাবে সমাহিত করা হয়েছে, জাপানিদেরকে একভাবে সমাহিত করা হয়েছে, মানে এই জিনিসগুলো মানে মানা হয়েছে, ওখানে লেখাই আছে। তো এই বিষয়গুলো মানে পুরনো ইতিহাসের সাথে জড়িত। আর আসলেও ধর্মীয় প্রতিষ্ঠান চট্টগ্রামে, পুরনো মসজিদগুলো আছে, হ্যাঁ মানে অনেকগুলো, অনেক কিছু, মুঘল মসজিদ আছে, অনেক বিষয়গুলো আছে যেটা। আর তারপরে হচ্ছে কতগুলো শিলালিপি আছে মসজিদে, মানে ধরেন মসজিদের অবয়ব বদলে গেছে, মানে আধুনিক হয়ে গেছে, শিলালিপি এখন অক্ষত আছে শিলালিপি, ওইটি প্রমাণ যে এটা হচ্ছে। তো চট্টগ্রামেও আছে, চট্টগ্রাম সারা মানে অন্য। তারপরে সীতাকুণ্ডের কথা, মানে কত প্রাচীন নগরী সীতাকুণ্ডের কথা, মানে চট্টগ্রাম শুধু তো আর চট্টগ্রাম শহর নিয়ে না, সন্দ্বীপ ভীষণ সমৃদ্ধ একটা জায়গা। তো আসলে কি 3টা উপজেলায় নির্বাচন করা মুশকিল। আমি আসলে সন্দ্বীপ ভালো লেগেছে, চট্টগ্রাম শহর তো মানে মানে ধর্মীয় সম্প্রীতির যদি একটা কথা বলা হয় যে কোথায় দেখতে পাওয়া যায়, এটা আসলে চট্টগ্রামে। নৃগোষ্ঠী হোক, সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের যাই থাকুক, মানে যে মানে ধর্মীয় সম্প্রীতির কথা যদি বলা হয়, সেটা আসলে চট্টগ্রামে। আচ্ছা, এবার একটু এই প্রশ্নে আসি যে লেখালেখি, ডকুমেন্টারি, ভ্রমণ, এই 3টার মাঝখানে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেন আপনার লাইফে? আচ্ছা, আমার আসলে 4জন সন্তান। আচ্ছা, 4জন সন্তানের মধ্যে কোনটা প্রিয় আপনার? আমার যদি যে আমার 4 ছেলে মেয়ে, আমার 4 ছেলেমেয়ের মধ্যে প্রিয় কোন ছেলে মেয়ে আমার, আসলে এটা আমি কীভাবে বলবো? হ্যাঁ, তবে হ্যাঁ একটা কথা বলতে পারি, মূল বিষয়টা ভ্রমণ করতে আমি যেমন ভালো অনুভব করি, ভালোবাসি, আমার লিখতেও সেই জিনিসটা আর্কাইভ করতেও সেরকম ভালো লাগে। যে যখন আমি তথ্যচিত্র বানাই, ওই তথ্যচিত্রের মধ্যে আমি ঢুকে যাই, সেটাও আমার কাছে অতি প্রিয় লাগে। তবে মানে আমি যখনই যেটা করি সেটার মধ্যে সমান পরিশ্রম থাকে, সমান মনোযোগ থাকে আর কি, এটুকু বলতে পারি আমি। আসলে এই প্রতিটা জিনিসই আমার সন্তানের মতো, এই জন্যই উত্তরটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। খুবই ডিফিকাল্ট। আচ্ছা, আমরা একটু সহজ করি তাহলে। হ্যাঁ, সেটা হলো যে বই তো আপনি প্রচণ্ড পড়েন, লিখেন, আপনার নিজস্ব বইও আছে। তো বইটা আপনার জীবনে কি হিসেবে কাজ করে? দিক নির্দেশক, নাকি বই পড়ে কেবলমাত্র আপনি শান্তি পান, নাকি বই আপনার শিক্ষক হিসেবে কাজ করে? বই আমাকে শেখায়। আমি আর সত্যি কথা বলতে কি, আমার বই পড়ার ক্যাটাগরিটাও একদমই আলাদা। আমি আসলে হয় ভ্রমণ বই পড়ি, না হয় ইতিহাসের বই পড়ি। দুটো বই আমাকে আসলে শিক্ষা দেয়, শিক্ষক হিসেবে কাজ করে। মানে একদম সত্যি কথা যে হ্যাঁ, আনন্দও যোগায়। এটাকে মানে একই সাথে আমি শিখছি,
মনের আনন্দে পড়ছি, আসলে আনন্দ নিয়ে পড়ছি। সত্যি কথা বলতে মানে আমি আমার কবিতা উপন্যাস শেষ বই মানে নিজে ইচ্ছেই কবে পড়েছি আমার মনে নেই। এখন মনে বাধ্য হয়ে পড়তে হয়, বাধ্য হতে হয় না, কারণ হচ্ছে আমি ওটা নিয়ে কাজ করি না, কাজে আমি বললাম যে আমি বললাম যে হ্যাঁ ওই জায়গা থেকে যে আপনার তো এখন ধরা বাঁধা পড়াশোনা, যে আমার এই জায়গাটা নিয়ে পড়তে হবে বা এই জায়গাটা নিয়ে জানতে হবে, যে আমি যাবো ভিডিও বানাবো, একটা আলাদাভাবে পড়াশোনাটা করতে হয় এখন আমাদের লাইফে। হ্যাঁ ওইটা করতে হয়, এটা হচ্ছে দায়িত্বের জায়গা, কিন্তু আমি আনন্দও পাই ওটা আমার জানতে যে এই দুটো একসাথে আসলে। আচ্ছা, মানে উপন্যাস তো এখন পড়া হয় না আপনার? একদমই না, একদম না, সরি। ওকে আচ্ছা, তাহলে এখন যদি বলা হয় যে ভ্রমণ নিয়ে যদি সাজেস্ট করতে হয়, যে 5টা বই সাজেস্ট করবেন যারা ভ্রমণ নিয়ে বই পড়তে চায়, তাহলে কোন 5টা বই আপনি সাজেস্ট করবেন তাদেরকে? এখন আচ্ছা, ইদানিং মানে আসল কথা কি, আমি না ইতিহাসের বইও ভ্রমণ বই হিসেবে মানে আমার কাছে ইতিহাসের বই আমার কাছে ভ্রমণ বই হিসেবে। তবে এই যে আবারও বলি 5টা বই বলা অনেক কষ্টকর আমার কাছে। ইদানিং কালের যে ভ্রমণ বইগুলো, আমি আধুনিক লেখকদের মাঝখান থেকেই বলি, হ্যাঁ আধুনিক লেখকদের মাঝখান থেকে বলি, খুব যে নামি দামি লেখক একজন, মানে আমি মরক্কো যখন যাচ্ছিলাম মরক্কোর বই মানে খুঁজছিলাম। মরক্কো নিয়ে বাংলাদেশি লেখকদের সেরকম লেখা নাই। মুনিম সিদ্দিকী নামে একজন আছে লেখক, তার বইটা আমি খুঁজে পেয়েছি, মরক্কোর রোজনামচা। ভদ্রলোক, খুব সমাদৃত লেখক না, খুব পরিচিত লেখক না, কিন্তু তার গদ্যগুলো খুব ঝরঝরে, ভীষণ ভালো লেগেছে। তারপরে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তার কিন্তু 10টা ভ্রমণ বই আছে। আমি যখন জর্ডান যাচ্ছিলাম তখন বাংলাদেশি লেখকদের লেখা খুঁজছিলাম, জর্ডান সম্পর্কে কে কী লিখেছেন, তখন তার জর্ডান নদী তটে এই বইটা, ভ্রমণ বইটা আমার সামনে আসে। তখনই আমার তার সম্পর্কে জানা যে তিনি হচ্ছে ভ্রমণ নিয়ে কাজ মানে ভ্রমণ বই লিখেছেন। তারপরে তার 10টা বই কিনেই আমি পড়ে ফেলি। আমি যেটা মানে চাই ভ্রমণে, ইতিহাসের কথাও থাকবে সাথে ভ্রমণও থাকবে। ওনার ওই 10টা বই আসলে একদমই সেই রকম, হ্যাঁ একদমই সেই রকম বই। আমার ওনার বই সুখপাঠ্য, আমার কাছে ভালো লেগেছে। ফারুক মঈনুদ্দিন, বাংলা একাডেমি পুরস্কার উনি পেয়েছেন। ওনার বইগুলোতেও ওনার অনেক 7-8টা বই আছে, ওনার 8টা বইগুলো আমার কাছে সুখপাঠ্য, ঝরঝরে, বেশ ঝরঝরে। আর আরেকটা কথা, রামনাথ বিশ্বাস যিনি আছেন, 40টা ভ্রমণ বই আছে ওনার, উনি সাইকেলে করে বিশ্ব ভ্রমণ করেছেন। হ্যাঁ, তো ওনার উনি আফ্রিকা, আমি পূর্ব আফ্রিকা ভ্রমণের আগে ওনার আফ্রিকার অন্ধকারের আফ্রিকা এই বইটা পড়েছি। পড়ার পরে ওখানে একটা জিনিস আমাকে খুব মানে লিখতে দ্বিগুণ উৎসাহ দিয়েছে। ওখানে একটা লেখা ছিল যে, আমার উদ্দেশ্য ভাষার পাণ্ডিত্য জাহির করা নয়, আমার উদ্দেশ্য অভিজ্ঞতা বর্ণনা করা। ওই 2টো লাইন আমার আসলে লেখার স্পিডকে বাড়িয়ে দিয়েছে। যে আমি আগে চিন্তা করতাম সবাই খুব শক্ত করে ভ্রমণ সাহিত্যের কথা বলতে, এখানে সাহিত্য মান যাচাই করা হয়নি। আমি সাহিত্য মান বিষয়টা এখনও বুঝি না। সাহিত্য মান কোনটাকে বলে, মানে শক্ত শক্ত শব্দ ব্যবহার করা, জটিল বাক্য প্রয়োগ, নাকি কল্পনার আশ্রয় নিয়ে ভ্রমণ লেখা, কোনটাকে ভ্রমণ সাহিত্য মানে কোনটাকে সাহিত্যিক মূল্যমান বলে, এটা আমি জানি। আমার কাছে যদি প্রশ্ন করেন, আমি যেটা এতদিনে এই অল্প বয়সে যতটুকু বুঝেছি সেটা হলো যে যেটা পাঠকের ভালো লাগে। তাহলে কোনটা আসলো যে আমার উদ্দেশ্য ভাষার পাণ্ডিত্য জাহির করা নয়, আমার উদ্দেশ্য অভিজ্ঞতা বর্ণনা করা। আমি আমার ভাষায় আমি যা দেখেছি ওইটুকুই লিখি আমি। তো ওনার ওই কথাটা, তো ওনার বইগুলোও ভালো, বেশ খুব ঝরঝরে, সোজা, একদম সোজা 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 সহজ সরলভাবে লেখা। আর ভ্রমণে আসলে কল্পনার কোনো জায়গা নেই, কল্পনা মিশ্রিত লেখনীর কোনো জায়গা নেই। কল্পনা মিশ্রিত লেখনী লিখতে হলে সাহিত্যের অনেক শাখা আছে, সেই জায়গাগুলোতে উপন্যাস, ছোট গল্প, নাটক, অনেক কিছুতেই আছে। কিন্তু আমার কাছে মনে হয় ভ্রমণ, আপনি যা দেখেছেন, আপনি যা করেছেন, সেইটাই হচ্ছে লেখা উচিত, কারণ আজকের ভ্রমণ সাহিত্য কালকের জন্য ইতিহাস। আপনার জীবন আপনার সবচেয়ে বড় ইলুশন আসলে কী ছিল, যে মানে ভ্রম ছিল যে সেটা এখন ভেঙে গেছে, এই ভ্রমটা আর নাই? এমন কোনো ভ্রম ছিল? না, আমার আসল কথা, আমি খুবই মানে
সাদামাটা মানুষ এইরকম আসলে মানে এরকম কিছু চিন্তাই করিনি। আর নিজেকে আমি এত গুরুত্বপূর্ণ কখনো মনেও করি নাই, যে গুরুত্বপূর্ণ মনে করলে হয়তো এই বিষয়গুলো কাজ করে, যে এটা আমার হয়তো ভ্রম ছিল, ভেঙে গেছে। না, সোজা সাপটা সাধারণ জিনিস চিন্তা করেছি, সাধারণভাবে কাজ করেছি। এই জাতীয় জীবনের এই জাতীয় জটিলতায় আমি আসলে পড়িনি। আচ্ছা, আপনি প্রায় বলতে গেলে 61টি আমি যতটুকু জানি, যদি ভুল করে না থাকি, দেশ ভ্রমণ করেছেন আপনি। আবার 2019 সালে আপনি বলেছিলেন যে আপনি 200 দেশ ভ্রমণ করতে চান। হ্যাঁ, আমি এই ভ্রমণের জায়গাটা আসছি। আমি তার মাঝখানে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে এই যে ভ্রমণ দেশ এবং দেশের বাহিরে এতগুলো সময়, সেই জায়গাগুলোতে ঘুরে আসার পর মানে মৃত্যু নিয়ে আপনার কোনো চিন্তায় বদল এসেছে? যেটা আগে একরকম ছিল, মৃত্যু নিয়ে একদম ভাবতেন, এখন কীভাবে ভাবেন মৃত্যু নিয়ে? মৃত্যুকে আপনি এখন কীভাবে দেখেন এত কিছু দেখার পরে? আসলে এরূপ বললাম না, আমার খুব সোজা সাপটা জীবন, এত গভীরভাবে মানে মানে সাহিত্যের মতো বা দার্শনিকের মতো আমি আসলে চিন্তা করিনি। আমি কাজ করে যাচ্ছি, যখন মৃত্যু হবে তো হবেই। আমার কাছে মানে এটা একদম প্লেন অ্যান্ড সিম্পল মনে হয়। মৃত্যু মানুষের অবধারিত সত্য, আর এটা হচ্ছে সেটার জন্য প্রস্তুত। আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছি। আমি একটা জিনিসই বুঝি মৃত্যু নিয়ে, যে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছি। আচ্ছা, ধরেন আজ থেকে 20 বছর আগে আপনি আর এখনকার আপনি তো পার্থক্য আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, বেশ বড় পার্থক্য। হ্যাঁ। সেই 20 বছর আগের আপনি যদি আপনি পেতেন 2 মিনিটের জন্য, তাকে কি পরামর্শ দিতেন? ওই যে একটাই পরামর্শ, আসলে আমার শুরু থেকেই আমি যখন বুঝতে শিখেছি, তখন থেকেই ভ্রমণ করা উচিত ছিল, তখন থেকেই ভিডিও করা উচিত ছিল, তখন থেকেই তথ্যচিত্র নির্মাণ করা উচিত ছিল, তখন থেকেই ভ্রমণের সাথে লেখালেখি করা উচিত। আমার কাছে একটা জিনিসই মনে হয় যে মানে আবার জীবন পেলেও আসলে আমি মানে ট্রাভেলারই হতে চাই। মানে আপনি যতবারই জন্মান না কেন, আপনি ট্রাভেলার হতে চান, ট্রাভেলারই হতে আপনি চাই। সে ভ্রমণ কন্যা হতে চান। আচ্ছা, ধরেন আপনি এই যে এতগুলো দেশ ভ্রমণ করলেন, 21টা দেশ এবং স্বদেশের মধ্যে গোটা বাংলাদেশ আপনার দেখা হয়েছে। এখন আপনি যখন মানুষকে দেখেন, নিশ্চয়ই মানুষকে নিয়ে আপনি একটু ভিন্নভাবে চিন্তা করেন। মানুষ নিয়ে এখন আপনার উপলব্ধিটা আসলে কি? আমার কাছে মানে আমার ভ্রমণ উপলব্ধি থেকেই বলি জিনিসটা। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের 95% মানুষ পরোপকারী, সাহায্যকারী এবং বন্ধু। মানুষের মধ্যে ইতিবাচক জিনিসই বেশি, নেতিবাচকটা আমরা বলি এবং সেটা প্রচার হয় বেশি, ইতিবাচক বিষয়গুলো কম প্রচার হয়। আমার ভ্রমণ অভিজ্ঞতা বলে পৃথিবীর বেশিরভাগ মানুষ পরোপকারী, সাহায্যকারী। আচ্ছা, কোন দেশ ভ্রমণের পর মানে সেই মানুষগুলোর সাথে মেশার পর আপনি অনেকটাই নিজের ভিতর পরিবর্তন দেখছেন বা ফিল করেছেন যে হ্যাঁ, একটু তো পরিবর্তন হচ্ছে? সেটা কোন দেশ হবে? পরিবর্তন হচ্ছে আসলে সব দেশই আমাকে কিছু না কিছু শিখিয়েছে, এটা সত্যি কথা। স্পেসিফিক্যালি এরকম বলার মানে বিশেষভাবে বলা যাচ্ছে না। হ্যাঁ, বিশেষভাবে বলা যাচ্ছে না। আর আরেকটা বিষয় আছে, আমার ভ্রমণ আর কি আমাকে আসলে ভ্রমণ আমার মধ্যে অনেক সংকীর্ণতা দূর করেছে, অন্য ধর্মের প্রতি আমাকে শ্রদ্ধাশীল করেছে। আমি যে কোনো বিষয়কে ভিন্নভাবে দেখার তাগিদ তৈরি হয়েছে আমার মধ্যে, অজানাকে জানার কৌতূহল হয়েছে আমার মধ্যে। এই বিষয়গুলো ভ্রমণ আমার মধ্যে চেঞ্জ করেছে। সেটা ওই দেশের বা ওই অঞ্চলের, ওই ভূখণ্ডের আবহাওয়া হতে পারে, ভৌগোলিক কারণ হতে পারে, ওদের মানুষগুলোও হতে পারে। কাজেই ভ্রমণ আমার মধ্যে আসলেও মানে আমি যে কথাগুলো বললাম, সংকীর্ণতার বিষয় বললাম, অন্য সংস্কৃতি, অন্য ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল হয়েছি ভ্রমণ করতে করতেই আর কি। মানুষকে আগে থেকে জাজ না করা, যে একজনকে দেখে আমি হয়তো এরকম হয়তো যে একটা মাইন্ড সেট আপ তৈরি করা, কিন্তু দেখা যাচ্ছে যে কথা বলার পরে আপনার মাইন্ড সেট আপটা বদলে যায়। কাজেই আগেই একজনকে দেখে, প্রথম দেখায় আমি কখনোই মানুষকে বিচার করতে যাই না, বা তার আর্থিক অবস্থা, তার সামাজিক মর্যাদা বা সামাজিক অবস্থা, তার কোনো অবস্থান দেখে আমি তার সম্পর্কে কোনো কিছুই নির্ণয় করি না, যতক্ষণ পর্যন্ত আমি পুরোটা না জানি বা না বুঝি। এই এখন যেহেতু অসংখ্য দেশ ভ্রমণ করা হয়, অসংখ্য না, 61টা।
সেটা তো অসংখ্য, যে আমি যে মানুষ জীবনে কখনো কোনো মানে দেশের বাইরে পা রাখিনি, তার কাছে 61 তো অনেক বড়, এটা তো অনেক বড় আপনার তো সংখ্যা। জীবন শুরু হয়েছে কেবল। যারা যারা অনেক মানুষ তো অসংখ্য, আপনি যদি খুঁজেন বাংলাদেশে 80% মানুষ যারা কখনো দেশের বাইরেই যায়নি, তাদের কাছে দেশের বাইরে যাওয়া মানে বড় জোর ইন্ডিয়া অব্দি যাওয়া, সেটা চিকিৎসার জন্য। তো এখন এই এই যে জার্নিতে তো টাকা পয়সাটা বড় একটা ফ্যাক্টর। হ্যাঁ, এখন টাকাটা আপনার কাছে কি? টাকাটা কি আপনার কাছে স্বাধীনতা, নাকি একটি নিরাপত্তা, নাকি একটি টুল মাত্র? টাকা পয়সাটা আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, মানে একটা সব কিছুই আপনি যে কয়টা বলেন আছে, নিরাপত্তারও বিষয় আছে, স্বাধীনতারও বিষয় আছে, আর হচ্ছে একটা টুল, মানে সবগুলোই সত্যি মানে কার্যকরণ ভেদে আর কি। আপনি যখন এটাকে টুল হিসেবে ব্যবহার করছেন সেটা কাজে লাগছে, এবং সেটা যখন আপনি নিরাপত্তার কাজে ব্যবহার করছেন সেটা আপনার নিরাপত্তা দিচ্ছে আপনাকে। যে একটা দেশে গেলাম, আমি আটকে গেছি, এখন টিকিটের দাম অনেক, আমার কাছে যদি টাকা থাকে অনেক বেশি, তাহলে আমি আসলে ওই নিরাপত্তাটা সেই ক্ষেত্রে ব্যবহার করব। কাজেই প্রতিটা জিনিসই সত্যি আপনি কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করছেন। তবে একটা জিনিস হচ্ছে, ভ্রমণ করতে গেলে হ্যাঁ আর্থিক সঙ্গতি অবশ্যই লাগে, কিন্তু তার সাথেও আবার মানসিকতারও কিছু পরিবর্তন দরকার। আমি যেমন বললাম না, আমি রাস্তার পাশে খাই, সেটা দেশ হোক বিদেশ হোক। আরেকটা হচ্ছে ভ্রমণের বিষয়টা, যে থাকবার বিষয়। এখানেও যেমন আমি আছি যে আমি সস্তায় আসলে ইকোনমিক্যালি কোথায় থাকতে পাবো। আপনি একটু আগে বলছিলেন যে বাবর বলেছেন আপনাকে, যে বাবরের ইন্টারভিউ নিয়েছেন আপনি, বাবর আলী আর কি, ওনার ইন্টারভিউ নিয়েছেন। তো ওনার সাথে যখন আমার দেখা হয়েছিল, তো আমি খুব করছিলাম যে চট্টগ্রামে হোটেল ভাড়াও নেই, আমি কোথায় থাকবো, আমি আসলে করতে পারছি না, যে কম ভাড়া যে হোটেলগুলো আছে সেখানে আছে একটু মানে পরিচ্ছন্ন থাকে না, একটু মিনিমাম তো পরিচ্ছন্নতা লাগে। সারাদিন পরে যখন আপনি রুমে ঢুকছেন তখন তো একটু পরিচ্ছন্নতা বিষয় বলে, তো আমি একটু স্ট্রাগল করছিলাম। তখন মানে বাবর কিন্তু আমাকে মানে উপদেশ দিয়েছিল যে কারিতাসে থাকেন, ওখানে এনজিওর ইয়েটা, ওরা মানে মোটামুটি পরিচ্ছন্নতার মধ্যে মানে কম ভাড়া। তো আমি কিন্তু ওখানে দীর্ঘ সময় থেকেছি 25 সালে। এখন আবার যেমন ওই মানে একটাতে থাকলে আরেকটাতে হচ্ছে পাওয়া যায়। তো একবার আসলাম কারিতাসে, তো ওনারা বললো যে ওখানে খালি নেই, YWC এর গেস্ট সাউডে আপনারা থাকতে পারেন। তো আমরা ওখানে শিফট করলাম। তো ওখানেও বেশি ইকোনমিক্যাল। কাজেই আমি কখনোই মানে গিয়ে কোনো দামি হোটেল খুঁজি না। বাইরে গেলে আমি হস্টেলে থাকি, ডরমেটরিতে থাকি, যেখানে 10 জন মেয়ের রুম একসাথে থাকে। তো ওখানে থাকি, যে একটা সিট ভাড়া দিতে হয় আর কি, কমন ওয়াশরুম ইউজ করতে হয়। তারপরে আমি রাস্তার পাশে খাই। আরেকটা হচ্ছে শপিং করি না, জিরো শপিং, মানে একদম জিরো শপিং। বেসিক্যালি মেয়েদের প্রতি একটা দৃষ্টিকোণ থাকে যে মেয়ে বলতে তারা কসমেটিক আকর্ষণ, মানে এক ধরনের অভাবনীয় রকম আকর্ষণ বোধ করে, কস্টিউম সেটা বলতে, খারাপও না, কাপড় বলতে তারা অজ্ঞান, চটপটি ফুচকার নাম শুনলে তারা একদম বেহাল দশা। তো সেই জায়গা থেকে তো আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের, মানে সম্পূর্ণ ভিন্ন একটি মানে দর্শন আপনার জায়গা থেকে। আপনি মিনিমামস্টিকভাবে থাকছেন, 8-10 জনের সাথে শেয়ার করে থাকছেন, কাপড়ের প্রতি আপনার খুব একটা আসক্তি নেই, খাবার দাবারের প্রতি আসক্তি নেই। কিন্তু এমনও মানে আমরা অনেক পরিবারের ডিভোর্সের গল্প শুনলে হয় যে কি, যে আমার ঠিকঠাক চাহিদা মতো সব কিছু হচ্ছে না। এবং আমরা এটাও দেখেছিলাম যে বেশ কিছু বছর আগে, হয়তো আপনি জেনে থাকবেন, যে পাখির ড্রেসের জন্য আত্মহত্যা করেছে, যে পাখির ড্রেস হাজব্যান্ড তাকে কিনে দিচ্ছে না, সেই দুঃখে, সেই শোকে সে আত্মহত্যা পর্যন্ত করছে সামান্যটা কাপড়ের জন্য। সেই জায়গায় তো আপনার ভাবনাটা সম্পূর্ণ, আপনি এতগুলো দেশ ঘুরলেন, আপনার তো বলা যায় কাপড় আরও বেশি লাগার কথা, আপনি আরও ভিডিও করেন, আপনার আরও পরিপাটি থাকার কথা আরও বেশি। সে জায়গা থেকে আপনার এই কথাটা কিন্তু একটা বেশি ইন্সপায়ার না। আসলে যেটা হচ্ছে যে আরও যে মানে যে মিনিমাম খরচগুলো কমিয়ে, যে ভ্রমণ করতে অনেকে বলে অনেক টাকা লাগে, না টাকা লাগে না, মানসিকতা হচ্ছে মানে আপনার ভ্রমণ বান্ধব মানসিকতা দরকার। ভ্রমণ বান্ধব মানসিকতা হলে আপনাকে ডরমেটরিতে থাকতে হবে, হোস্টেলে থাকতে হবে। ভ্রমণ বান্ধব মানসিকতা হচ্ছে আপনাকে রাস্তার পাশে খেতে হবে। ভ্রমণ বান্ধব মানসিকতা হচ্ছে যে মানে আপনাকে মানে শপিংয়ের ও লোভটা ত্যাগ করতে হবে। ইউরোপে যেমন দেখা যাচ্ছে এই যে প্লাস্টিকের বোতল আমি ক্যারি করি, কেন ক্যারি করি, যে পানি যাতে আমাকে কিনতে না হয়, কারণ পানি জায়গা থেকে সেটা 2.5 ইউরো। তো ইউরোপে না কল আছে, রাস্তার পাশে পাশে কল আছে, ওখান থেকে পানি যখন খায় আপনি ভরে নিতে পারেন। তা ওটা মানে 2.5 ইউরো। হ্যাঁ, আমি যখন ঘুরেছি আর কি 2.5 ইউরো ছিল। তো বাংলা টাকা কয় টাকা তখন ছিল? আর 250 টাকা। সেটা কি 1 লিটার? না, 250 ml। 250 ml পানির দাম 250 টাকা। এখন তো আরো বেড়েছে, আরও তো বেড়েছে, এখন তো মানে ইউরোর দাম বেড়েছে। তো যাই হোক, এরকম ছিল। তো ওরকম ওই জিনিসগুলো। আর বললেন যে কাপড় চোপড়ের বিষয়টা, যেটা হচ্ছে
ইউরোপে যখন আমি বাজেট প্লেনে ট্রাভেল করেছি, বেশিরভাগই আমি বাসে বা ট্রেনে যাওয়ার চেষ্টা করেছি। আর যেখানে বাস ট্রেন যাওয়া হচ্ছে দূরত্বটা বেশি, সেখানে হচ্ছে আপনি বাজেট প্লেন আছে, ওখানে ওদের বাজেট প্লেন হয় প্রচুর। তো বাজেট প্লেনে যেটা হয়, আপনাকে লাগেজটা ক্যারি করতে হবে, যেটা হচ্ছে মানে প্লেনের বাংকারে যেটা মানে হবে আর কি, রাখতে পারবেন আপনি। হ্যাঁ, ওখানে যেটা রাখতে পারবেন। তো তখন যেটা হয় যে কাপড় চোপড় কম নিতে হবে, কারণ আপনি যদি আপনার ব্যাগটা লাগেজে দেন তখন তো আপনাকে এক্সট্রা পে করতে হবে। তো আমার কাছে কাপড় কম নিতে হতো ওই কারণেই, যে আমি ব্যাগটা নিজে ক্যারি করব, যাতে আমার এক্সট্রা টাকা দিতে না হয়। তো তখন ওখানে আসলে 4টা টি-শার্ট 4টা প্যান্ট থাকে। আর আমি জানি না ভ্রমণ ভিডিও আপনি দেখেন কিনা ইউটিউবে, ড্রিউ বিন্সকি ওয়ার্ল্ডের সব দেশ ঘুরেছে একাধিকবার, আমি মানে বাংলাদেশ একাধিকবার ঘুরেছি। তো ও সে বলতো যে আজকে আমি ভ্রমণ করছি, আজকে আমি কোন কাপড় পরছি বা কেমন পরছি, 4 বছর পর সেটা তোমার কাছে ম্যাচ করবে না, কারণ 4 বছর পর তুমি এটাকে মেমোরি হিসেবে দেখবে। তো ভ্রমণ যখন আপনি করবেন, আপনি যদি 4টা টি-শার্ট নেন, লেস ইজ মোর, তখন ওটাই আপনার কাছে বেশি মনে হবে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো ওর ওই কথাটা আমার খুব ভালো লাগে, যে লেস ইজ মোর, তখন তোমার মনে হবে উই কালেক্ট মেমোরি, হ্যাঁ, উই গ্যাদার নলেজ। হ্যাঁ, আমরা যখন 2 বছর পরেও যখন চিন্তা করি, যখন আমি যদি চিন্তা করি, যাচ্ছে আমি বরিশাল ঘুরতে গিয়েছিলাম আজ থেকে আরও ধরুন 3-4 বছর আগে, তখন যখন যাচ্ছিলাম তখন হচ্ছে কাপড়টা একটু ভালো করে পরা উচিত, একটু সুন্দর যাওয়া উচিত। কিন্তু এখন ওই কাপড়ের কথা এখন আর মনে পড়ে না, এখন মনে পড়ে যে ওই স্মৃতিটা। আমি যখন গাফখান বিচে ঘুরছিলাম, আমি যখন ওই যে জীবন দাসের কবিতা উল্লেখিত যে নদীটার নাম ভুলে যাচ্ছি, যে আচ্ছা ওই নদীতে যখন যাচ্ছিলাম, তখন ওই স্মৃতিগুলোই মনে পড়ছে আমার। কিন্তু একটা বছর কাপড় কি পরছি, হ্যাঁ সেটা কিন্তু কপোতাক্ষ নদ কি বলে, আমার একদমই আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ওটা বাদ দিই আমরা। যেটা ওই যে বললাম আমি, আসল কথা যে ধরেন আজকের আমাদের কথোপকথনটাই এটা যদি আসলে আপনি এখন থেকে 30 বছর পর দেখেন, তখন আসলে আপনার মনে হবে না আমি কি পড়েছিলাম, আপনি কি পড়েছিলেন, আমি কি বলেছি, আপনি কি বলেছেন, আপনি কি জানতে চেয়েছেন, ওটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, তখন তো মনে হবে যে আর অনেক কিছু জানার ছিল, অনেক কম জেনেছি। সেই কাজে এটা 30 বছর বা এখন থেকে যদি 50 বছর পর কেউ আমাদের কথোপকথনটা দেখে, সে আসলে আমি কি পড়েছিলাম একদমই দেখবে না, সে দেখবে আমরা কি বলেছিলাম। হ্যাঁ, মানুষ আসলে দেখে যে মানে একটা সময় গিয়ে পর যেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি সেটা গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের এখন যদি কোনো ইন্টারভিউ পান, রবীন্দ্রনাথ কি পড়ে আছে ওটা কি আপনি দেখবেন না? আপনি দেখবেন কি বলেছে সে সেই সময়, কি বলেছিলেন, তার গলাটা কেমন ছিল। হ্যাঁ, সেটা অবশ্যই। এবার একটু অন্যদিকে যেতে চাই। ধরুন আপনি এখন কন্টেন্ট বানাচ্ছেন, আপনার কন্টেন্ট কি ইউটিউবেও যায়? তো না, ইউটিউব না, আমি আসলে খুব রেগুলার না। আরেকটা কথা বলি, এই যে কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে বা আমরা যে ভিডিওগুলো মেক করছি, এটা আমার যাত্রাটা খুব বেশি দিনের না। গত 1.5 বছর ধরে রেগুলার আমি দিচ্ছি। তার আগে ইররেগুলার ছিল, সেটা কীরকম ইররেগুলার, আমি একটা আজকে দিলাম আর একটা 6 মাস পরে দিচ্ছি। মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোডিং আসলে ভীষণ ইররেগুলার। এবং ইউটিউবটা আমার চ্যানেল আছে, এই চ্যানেলটাও আমার দেখা যাচ্ছে 2017 সালেই ছিল, কিন্তু রেগুলার ভিডিও দিয়েছি আমি আসলে 24 সাল থেকে, মানে যেটাকে আর কি বলা হয় যে সে ভিডিও করে, কিন্তু ইররেগুলার হলে তার বলা যাবে না সে ভিডিও করে না। কাজে ভ্রমণ মাঝে মাঝে করলে তার বলা যাবে না যে ভ্রমণকারী সে সারাক্ষণ। হ্যাঁ, এক্স্যাক্টলি, একটা হিস্ট্রি থাকতে হবে, যে একটা কন্টিনিউটি থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্সি না থাকলে তো আর ওই কাজটাকে মানে অনুধাবন করা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। সে মাঝে মাঝে লেখে, তাকে তার লেখক বলা যাবে না। আপনি মানে অবকাশ যাপনের জন্য বাইরে গেলে তো তাকে আর ভ্রমণকারী বলা যাবে না, এরকম বিষয়টা আর কি। তো এখন যেমন এই মানে রেগুলার এই, তো ইউটিউবটা খালি আসল কথা সময়ের অভাব হয়ে যায়। কারণ কি, আমি এক্সটেন্সিভলি ভ্রমণ করতাম, আবার কিছু লেখালেখিও ছিল, আর তথ্যচিত্রগুলো নির্মাণ করতে গিয়ে আমার আসলে এই যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও আপলোডিং, এটা অনেক কম ছিল। বাট এখন ওই যে যেমন 2025-এ কোনো ধরনের তথ্যচিত্র বানাইনি, 24-এ লাস্ট বানিয়েছে, 24-এও কি আমার মনে হয় 23-ই লাস্ট। পরে আর উল্লেখ করার মতো ইন্টারভিউ বেস 2-একটা বানিয়েছি, কিন্তু উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কাজ নিয়ে আমরা কথা বলবো একটু সামনে গিয়ে কথা বলবো, ওরকম করিনি। তো ওই আর কি, দেখা গেছে যে জিনিসটা এরকম, মানে আমার শুধু ফেসবুকেই আছে, ইউটিউবের চ্যানেল আছে, কিন্তু সেখানে হয়তো আমার মনে হয় লাস্ট
6-7 মাস আগে কন্টেন্ট দিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। ধরুন আপনি কখন চিন্তা করলেন যে এখন থেকে আমার রেগুলারলি আপলোড দেওয়া উচিত, ভিডিওগুলো দেওয়া উচিত? অনেক দিনই ফিল করছিলাম যে রেগুলার একটু সোশ্যাল মিডিয়াতে একটু রেগুলার মানে আপলোড করব, এরকম মনে করছিলাম। ওটা হঠাৎ করেই শুরু হওয়া, আবার যে হ্যাঁ এখন রেগুলার ডে। স্পেশালি আমার কাছে মনে হচ্ছে মানে যখন তাজিকিস্তান ভ্রমণ করে আসলাম বা উজবেকিস্তান ভ্রমণ করে আসলাম, তখন থেকেই কিছু কিছু দেওয়া শুরু করেছিলাম। রেগুলার হলাম আসলে যে 24 সালে। এখন আপনি কন্টেন্ট বানাচ্ছেন, নিশ্চয়ই এখান থেকে রেভিনিউ আসছে কিনা? খুব অল্প, মানে উল্লেখ করার মতো রেভিনিউ না। আচ্ছা। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় রেভিনিউ কম, আর আমার না ওই দিকে কনসেন্ট্রেশনটা নাই। আমার আসলে হচ্ছে কি, আমি ওই যে নির্মাণ বা সৃষ্টিটাই মূল কথা। আসলে ব্যাপারটা হয়েছে কি যে আমরা যে কাজটা করি সেই কাজ থেকে যদি আমার পছন্দের কাজ আমি লিখি, সেই লেখা থেকে যদি আমি আর্ন করতে পারি সেটা তো আরো ভালো কথা। অবশ্যই এখন সেই জায়গা থেকে কি আপনি এখন যে আর্নটা করছেন সেটা অ্যাভারেজে ধরলে মাসে বা 2 মাসে কেমন হচ্ছে, এটা মানে পরিপূর্ণ বলার দরকার নেই, এজ এ দর্শককে যদি বলেন যে না, এটা আসলে মানে আমার কাছে এই ইয়েটা একটু আনইজি লাগে, এই বিষয়গুলো যে সোশ্যাল মিডিয়া থেকে কি হচ্ছে না হচ্ছে উনি মাসে এই এত। এটা হয় কি যে এটা আমি এটা ভালো দিকে বলি, সেটা হয় যে আমি মনে করি যে কেউ যদি তার পছন্দের মানুষ মনে করে যে ধরেন আমাদের মানে যখন এখন বাবা মারা বলে না যে বাবা তুমি যাও ভিডিও বানাও, বা তুমি যাও বাবা তুমি ক্রিকেট খেলো, এখন তো সাকিবুল হাসানকে দেখে বা মাশরাফির মতো হ্যাঁ তুমি ক্রিকেট খেলতে পারো, কিন্তু কেউ বলো তুমি লিখো, কেউ বলো না যে তুমি বাবা গল্প বলো, বা তুমি সিনেমা, বা হয়তো সিনেমাটা বলতে পারো, অভিনয় করো, বা কেউ সিনেমা বানার ব্যাপারটা হয়তো কেউ আপনি যে ডকুমেন্টারি বানান হয়তো বলবেন হ্যাঁ ডকুমেন্টারি বানাও, বিকজ এটা কোনো ভবিষ্যৎ নাই যে এটা আদৌ কি চলবে কি চলবে না। হ্যাঁ হয়তো আপনি অভিনয় করলে হয়তো আপনি 500 টাকা পেতে পারেন, কিন্তু আপনি যে 5 লাখ টাকা খুঁয়ে যে আপনি ডকুমেন্টারি বানিয়ে 5 টাকা আয় করবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। তো সেই জায়গা থেকে আমি না হয় না, সেটা আপনি আরো ভালো জানেন। তো আমি এখন সেটাই আমি এই অর্থে বলতে চাচ্ছি যে আপনি আপনার পছন্দের কাজ করে যাচ্ছেন, যেটার জন্য আপনি শিক্ষকতার মতো মহৎ পেশাকে আপনি স্যাক্রিফাইস করছেন, তো সেই কাজ করে যে আপনি আর্ন করেন, তো সেটা শুনে মানুষ উপলব্ধি করবে যে হ্যাঁ আমিও আর্ন করতে পারি আমার পছন্দের কাজ করে, সেটা যে কোনো সেক্টরে হোক না কেন। তো এটার এক্সাম্পল অলরেডি আছে, মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করে ইনকাম করছে, এটার এক্সাম্পল অলরেডি আছে। ক্যাটাগরি, হ্যাঁ ঐতিহাসিক। তবে আমার কাছে মনে হয় এটা থেকে এই ইন্সপিরেশনটা বেশি জরুরি যে মানে কন্টেন্ট তো এখন নানা ধরনের কন্টেন্ট আছে, মানে ভালো খারাপ সব ধরনের কন্টেন্টই আছে, শিক্ষামূলক কন্টেন্ট কম। এটা হয়তো ইন্সপিরেশন হতে পারে যে ইতিহাসের গল্পও বলা যায়, ইতিহাসের গল্পও মানুষ অ্যাকসেপ্ট করে, মানে সেটা সুন্দরভাবে উপস্থাপন করলে এটা হয়তো হতে পারে যে হ্যাঁ ইতিহাসের গল্প মানুষের। এমন না যে এখন আমি খুব অল্প ইনকাম করছি বলে এটা আমি বলছি না, এমন যদি হয় সেটা আসলে আমাকে ভরণ পোষণ ও খাওয়া দাওয়াও দিচ্ছে, যে এটা নিয়েই আমি চলছি, এটাই আমার মূল আয়, তখনও আসলে আমি মানে সংখ্যাটা বলতে বা এভাবে বলতে আসলে মানে আমি বলতাম না এটা আর কি। এটা মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়াতে মানে এই কাজটা মানে এটাও প্রশংসিত হচ্ছে আর কি, লোকজন অ্যাকসেপ্ট করছে, তার আদি ইতিহাস জানতে মানুষ পছন্দ করে, নিজের দেশের ইতিহাস জানতে মানুষ পছন্দ করে, দেশ নিয়েও কাজ করা যায়, এই জিনিসটা মূল হওয়া উচিত আর কি আমার কাজের ক্ষেত্রে আমি বলছি। আপনি রিচ লাইফ বলতে আপনি কি বুঝেন? আমরা এখন খুব শুনি যে রিচ কিড, রিচ লাইফ। এই রিচ বলতে এটার মানে ব্যক্তিভেদে এটা অর্থটা ভিন্ন হয়। আপনার কাছে রিচ লাইফ বলতে কি? হ্যাঁ, আমার কাছে রিচ লাইফ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি যে ভ্রমণ করতে বেরিয়ে গেলাম, ফেরার তারা না থাকে, এটা রিচ লাইফ। যে যখন যেখানে ইচ্ছা, আর কথা হচ্ছে যখন যেখানে ইচ্ছা বেরিয়ে যেতে পারলাম। হ্যাঁ আমি বেরিয়ে যাই, কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। এখন ইচ্ছা করলে আমি অ্যান্টার্কটিকাতে চলে যেতে পারবো না, সেটার জন্য সেই পরিমাণ অর্থ দরকার। এখন মানে কিছু হলেই হচ্ছে আমি এমন কোনো দেশে যেতে পারবো না যেখানে হচ্ছে মানে আর্থিক আমার সীমাবদ্ধতা আছে, আর্থিক সীমাবদ্ধতা। যেমন অনেক দিন থেকে মাদাগাস্কার যাওয়ার প্ল্যান করছি 25 সাল থেকে, কিন্তু ওখানে যেতেই পারছি না, বিমান ভাড়া এত যে আমি সাহস করতে পারছি না। এরকম যে ওকে, একটা হচ্ছে আমার আর্থিক স্বাধীনতা দরকার ভ্রমণ করার জন্য, রিচ লাইফ এটা আমার কাছে, আর হচ্ছে ভিসা ফ্রি, এটা আমার কাছে রিচ লাইফ, যে আমি যেখানে ইচ্ছা টিকিট করে চলে যাব, এটা আমার কাছে রিচ লাইফ। ওকে, 61 দেশ ভ্রমণ, অসংখ্য বই, অসংখ্য পথ, শেষ পর্যন্ত এই যাত্রায় এই পর্যন্ত আপনি
কি পেলেন, কি শিখলেন? আমি পুরোটাই শিখেছি ভ্রমণের মাধ্যমে। আমার সার্টিফিকেট, এটা আমি অনেকবার বলেছি যে আমার আসলে একাডেমিক সার্টিফিকেট আমাকে জানা শিখিয়েছে, সেটা ভ্রমণ শিখিয়েছে। পুরো বাংলাদেশের এই যে মানে ইতিহাস জানা না, শুধু বই পড়েও জানা যায়, সরেজমিনে সেই জায়গায় উপস্থিত হওয়া, ওখান থেকে তো মানে এটা মানে আমার কাছে এটা অপরিসীম একটা শিক্ষা আমার কাছে, মানে যেটার হচ্ছে মানে শিখেই যেতে পারবো আমি আসলে। এটার মানে কোনো শেষ নেই, এই বিষয়টার কোনো শেষ নেই। আচ্ছা, এবার আপনার একটু ওই যে ডকুমেন্টারি নিয়ে আসতে চাই। হ্যাঁ প্লিজ। আপনার ডকুমেন্টারি যাত্রাটা কীভাবে শুরু হলো? ভ্রমণ থেকেই, ওই যে বললাম, ভ্রমণ যখন করতে গেছি তখন কিছু কিছু বিষয় আমাকে আপ্লুত করেছে, আন্দোলিত করেছে। সেই বিষয়গুলো তখন মনে হচ্ছে একটু আর্কাইভ করা দরকার, কারণ সেগুলো প্রায় বিস্মৃত হয়ে যাচ্ছে, বা মানে সুধী সমাজও সেই বিষয়গুলো সম্পর্কে জানে না। আমি ওই বিষয়গুলো নিয়েই ডকুমেন্টেশন করতে চেয়েছি বা ডকুমেন্টারি করতে চেয়েছি, যে বিষয়গুলো আসলে হারিয়ে যাচ্ছে, ইতিহাস থেকে হারিয়ে, সেই ব্যক্তিগুলো হারিয়ে যাচ্ছে, বা সেই ঘটনাটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে একদম। তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে আর্কাইভ করা দরকার। কারণ আমার প্রথম ডকুমেন্টারি হচ্ছে জিনেট ভান্তাসেল। জিনেট ভান্তাসেলের একটা ছবি আছে গুগলে, হরিপ্রভা তাকেদার একটা ছবি আছে গুগলে, লীলানাগের একটা ছবি আছে গুগলে, ঠিক আছে। এই ইনসিডেন্টসগুলো, এই ঐতিহাসিক ঘটনাবলী যে আছে, ভ্রমণ ডকুমেন্টারিও আছে, যেমন তাজিকিস্তান নিয়ে পূর্ণাঙ্গ একটা ডকুমেন্টারি আছে আমার, সেটা হচ্ছে 57 মিনিটের। উজবেকিস্তান নিয়ে আছে, সেটা মানে 53 মিনিটের। তো তারপরে ইন্টারভিউ বেসড কিছু ডকুমেন্টারি আছে, হাসনাত আব্দুল হাইকে নিয়ে করা, হ্যাঁ ওটা আছে। তারপরে শামীম আমিনুর রহমান একজন সংগ্রাহক আছেন, উনি স্থপতিও, ওনাকে নিয়ে করা, বা সাক্ষাৎকারবিদ নেত্রকোনার একজন লেখককে নিয়ে করা, তার মানে মানুষকে ইন্সপায়ার করার জন্য যে মানে জেলা শহরগুলোতে আঞ্চলিক জায়গাতেও বসে মানুষের ইতিহাস চর্চা করছে, নেত্রকোনা লেখককে নিয়ে যে করেছি, ওনাকে নিয়েও করা। তো এই মানে এভাবেই শুরু হয়েছে আসলে আর্কাইভাল চিন্তা থেকে, যে এই জিনিসগুলো বিস্তৃত হয়ে যাচ্ছে এই জায়গা থেকে করা। আর প্রতিটা জিনিসই আমার খুঁজে পাওয়া ভ্রমণ থেকে, প্রতিটা বিষয় খুঁজে পাওয়া, প্রতিটা ব্যক্তিকে খুঁজে পাওয়া ভ্রমণ থেকে। আচ্ছা, 2026-এর আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, সেটা আমরা কিছুদিন আগে ঘোষণা। 23 সালের পুরস্কারটা 26-এ দেওয়া হয় হলো। সেটা আপনার এই যে লীলাবতী নাগের ডকুমেন্টারি আপনি করেছেন, আমি এটা নিয়ে যখন পড়ছিলাম যে আপনি প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট আপনি গিয়েছেন, যেখানে সামান্য পরিমাণও কোনো উনি যাতায়াত করেছেন, একটাবারের জন্য গিয়েছেন, মানে উনি ছোটোবেলায় যে স্কুলে পড়েছেন। এই যে ডকুমেন্টারিটা নীলানাগ, যে এটার আপনি যখন বানাচ্ছিলেন তখন মাথায় কী চলছে, এটার কী ভবিষ্যৎ কী? কোনো ভবিষ্যৎ চিন্তাই করিনি। যতগুলো ডকুমেন্টারি বানিয়েছি আমি কোনো ভবিষ্যৎ চিন্তা করি না। আমার কাছে মনে হচ্ছে ওই যে আমি বললাম না, নিজেকে স্যাটিসফাই করার জন্য কাজ করা। একটা বিষয় খুঁজে বের করছি, ওটা আমার কাছে আবিষ্কারের মতো মনে হয়। কারণ কি, লীলানাগের ভর্তির কাগজ 100 বছর আগে, সেটা ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার বিল্ডিং থেকে খুঁজে পাওয়া, ওটা আমার কাছে আবিষ্কারের মতো মনে হয়েছে। কলকাতার ওপার বাংলার সুন্দরবনে লীলানাগের মানে বাড়িটা খুঁজে পাওয়া, ওখানে যাওয়া, নদীপথ ছাড়া ওখানে যাওয়ার কোনো উপায় নাই, এত প্রত্যন্ত অঞ্চল, ওখানেও গিয়ে মনে হচ্ছে এটা আবিষ্কারের মতো, মানে ভালো লেগেছে। সেরকম জিনেটের বিষয়টাতে হয়েছে, সবগুলোতেই এই বিষয়টা হয়েছে। আসলে আমি কোনো কিছু চিন্তা করি, আমি শুধু কাজ করে গেছি। মানে লীলাবতী নাগের জীবনের সবচেয়ে শক্তিশালী দিকটা কী ছিল, যেটা আপনাকে এবং আমাদেরকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয় বা দিতে পারে? ওনার হচ্ছে মানে নারীদের স্বাবলম্বী করা, নারীদের শিক্ষিত করা, নারীদেরকে নিয়ে চিন্তা করা, এবং অবশ্যই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার ভূমিকা। খুব অদ্ভুত যে সে সময় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে উনি স্নাতক, এটা সবাই জানতো, তারপরেও অনেকে জানতো না। আমি দেখেছি যে লীলানাগকে নিয়ে বানানোর একটাই কথা হচ্ছে সুধী সমাজও। আমি অনেক সুধী সমাজকেও জিজ্ঞেস করেছি, লীলানাগ নামটিই কোনোদিন শুনে নেই তারা, এই রকম হয়েছে। হ্যাঁ, তো সেই জন্যই তাকে সামনে আনা জরুরি ছিল। আর তারপরে আমি যখন ভেতরে ঢুকেছি, তার আরও বিষয়গুলো, যেমন সে সাংবাদিক ছিল, সে একটা পত্রিকা চালাতো, যেই পত্রিকার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চিঠি লিখেছে, তার চিঠিগুলো রয়েছে, জেলখানায় যখন ছিল সে। তো মানে বিভিন্ন লোকের সাথে তার কথাবার্তা, কথোপকথন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার ভূমিকা, সে গাড়ি চালাতে পারতো, সে বন্দুক চালাতে পারতো, সে ঘোড়া চালাতে পারতো। অকল্পনীয়। হ্যাঁ, সেই সময়। হ্যাঁ, তো
এই বিষয়গুলো সামনে এসেছে। তার প্রতিষ্ঠিত স্কুল ঢাকাতে রয়েছে, কলকাতায় রয়েছে, তো এই বিষয়গুলো আবিষ্কার করা, লীলানাগ সরণি রয়েছে কলকাতায়। হ্যাঁ, মানে এই বিষয়গুলো মানে প্রতিটাই আবিষ্কারের মতো আসলে। তার ছেলের সাথে দেখা হওয়া, বিজয়নাগের সাথে, বিজয়নাগকে ইন্টারভিউ করা, সেই ইন্টারভিউটা আসলে 5 ঘন্টা ইন্টারভিউ ছিল, সেটাকে মানে ছোট করে আনা, ছোট করে এনে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে সংযোজন করা, এগুলো সবই আসলে একটা দারুণ জার্নি ছিল, পুরো বিষয়টাতে জার্নি, আমি এবং আমার সহকর্মী ARM নাসির। তো আমাদের জন্য মানে ভীষণ সুন্দর ছিল বিষয়টা, খুব সুন্দর ছিল। প্রতিটা কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমাদের 2 জায়গায়, কারণ মানে ঢাকার অনেকগুলো স্পট করতে হয়েছে আমাকে, ঢাকা, মৌলভীবাজার, মানিকগঞ্জ, এই জায়গাগুলোতে পুরনো ঢাকায় কাজ করতে হচ্ছে, ওপার বাংলায় গিয়ে কাজ করতে হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে জার্নিটা খুব সুন্দর ছিল, আবিষ্কার করার মতো ছিল। যে পেঁয়াজের খোসা যেমন একটা একটা করে খুলে ছাড়ানোর মতো ছিল। মানে খুব মজা পেয়েছি আসলে, তখন কিছুই চিন্তা করিনি মানে এটা কেউ দেখবে না, না দেখুক না কিছু যায় আসে না আসলে। কতটুকু সময় লেগেছিল এই কাজটা সম্পূর্ণ করতে? 1 বছর শুটিং করেছি, এক বছর শুটিং, পুরোটা প্রথম প্রদর্শনী হচ্ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরে, 1.5 বছর পরে আর কি এটা আলোর মুখ দেখেছে। আচ্ছা, যখন শুনলেন যে আপনার এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 পেল, তখন আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? যে মানে এটা জাতীয়ভাবে মানে সরকারিভাবে স্বীকৃতি পাচ্ছেন, এটাকে স্বীকৃতি দেওয়া হলো, তখন মানে এটাকে আপনি কল্পনা তো করেননি? না, আসলে করিনি। আর আরেকটা সত্যি কথা বলি, এটা যে জমা করতে হয়, তো জমা করারও যে খুব একটা আমার উৎসাহ ছিল সেরকম ছিল না। তবে অবশ্যই জমা করার বিষয়ে আমি একজনের নাম বলতে চাই, ভৌমিকদা। উনি শিল্পী একজন, উনিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভৌমিকদা লীলানাগের প্রদর্শনী যখন হচ্ছিল, প্রদর্শনী শেষ হয়ে গেল, তো অবশ্য সেই প্রদর্শনীতে প্রায় 450 লোক হয়েছিল। সেই প্রদর্শনীতে মানে সবাই মানে খুব আগ্রহ ভরে দেখতে এসেছিলেন, অবশ্যই মানে তাদেরকেও ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে যে তখন ভৌমিকদা আমাকে ডেকে বলেছিল, তার আগে আসলে অনেকগুলো ডকুমেন্টারি নির্মাণ হয়ে গেছে আমাদের টিমের, অনেকগুলো লীলানাগ হয়তো 6ষ্ঠ বা 7ম এরকম ছিল, 7ম ডকুমেন্টারি ছিল। ওই ডকুমেন্টারি নির্মাণ মানে এর আগে কোনোটাই আমি জমা করিনি কোনো দিন। সবগুলো প্রদর্শনী হয়েছে, একাধিক প্রদর্শনী হয়েছে, কিন্তু কোথাও জমা করিনি। তো ভৌমিকদা আমাকে ডেকে বলেছিলেন যে এলিজা, আই বেগ অফ ইউ, তুমি এই ইয়েটা জমা করবে জাতীয় আমি তখনও বলেছিলাম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা করব, আসলে কি জমা করব, এটা কেমন হবে। উনি বলেছিল কি যে তুমি এটা জমা করো, আজকের দিন তুমি লিখে রাখো যে এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে। হ্যাঁ, এবং আমি যে জমা দিতে যে সেন্সর বোর্ডে সেন্সর সার্টিফিকেট নিতে হয়, সেটার জন্য তিনি আমার সাথে গেছেন। আমি জানি না কেন, আসলে উনি বলেছেন তুমি জমা দাও, এবং একদম আমি মনে হয় লাস্ট দিন গিয়ে জমা দিয়েছি, যে এদিন ডেট শেষ। আপনার খুব একটা আগ্রহ ছিল না বাবা, মানে জমা দেওয়ার বিষয়ে আগ্রহ ছিল না। হ্যাঁ, পাওয়ার পরে অবশ্যই ভালো লেগেছে, অবিশ্বাস্য লেগেছে। সবাইকেই ধন্যবাদ যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, এবং আমার সাথে যারা কাজ করেছেন তারা তো অবশ্যই প্রশংসার দাবি রাখেন, সবাই তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করেছেন। হ্যাঁ, সব মিলিয়ে আর কি। হ্যাঁ, একটা বিষয় ভালো লাগছে যে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, এই বিষয়টা ভালো লাগছে। মানে এখন মনে হয় যে ভালো কাজেরও মূল্যায়ন হয় রাষ্ট্রীয়ভাবে। হ্যাঁ, সে তো অবশ্যই, নইলে তো একটা সমাজই টিকে থাকবে না আসলে। আমরা এর আগে দেখেছি বাংলা সিনেমা অদ্ভুত কি কতগুলো পুরস্কার পেত, এবং তার মানে তারপরে যেটা দেখতাম যে অদ্ভুত সিনেমা বানানোর জন্য ফান্ডিং পেত, আর সেসব কি বিচ্ছিরি জিনিসপত্র জমা দেওয়া হতো আমরা দেখতাম, সেটা তো অদ্ভুত লাগতো যে পরিচালক নায়িকাকে মানে যা তা জঘন্য পরবর্তী এসে তারা আবার একত্রিত হয়ে যাচ্ছে মানে সিনেমা করার জন্য। মানে তবে একটা বিষয়, এই লীলানাকে পুরস্কৃত করার একটা বিষয় হচ্ছে, হ্যাঁ মানে আমাদেরকে, আমার টিমকে, আমাকে তো অনুপ্রাণিত করা হয়েছেই, আসল কথা সম্মানিত করা হয়েছে লীলানাগকে। হ্যাঁ, মানে সবার জন্য অনুপ্রেরণা, লীলানাগের নামটা সামনে আরও বেশি বেশি করে আসছে, রাষ্ট্রীয় মর্যাদায় আসছে, এটা অনেক বড় বিষয়। আচ্ছা, ওকে, আমরা একটু সিনেমার বাইরে। হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, আমাদের চারদিকে এখন সীমান্ত, কাঁটাতারের যেটা বলছিলেন যে আপনার মানে যে যাওয়ার, যে বিমানে যাওয়া হয়তো বা সেটা না হলো তো আপনি খুব আরামসে যেতে পারতেন,
যদি এখন কি মনে হয় যে পৃথিবীতে যদি এই কাঁটাতারের এই সীমাবদ্ধ না থাকতো তাহলে হয়তো একটু ভালো হতো আপনার জন্য বা সবার জন্য হয়তো অনেকটা ভালো হতো ওটা? হ্যাঁ, আগে তো ছিল না, তো আগে তো প্রবলেম হয়নি। আগে কি ছিল, এই যে পর্তুগিজরা আমাদের দেশে চলে এসছে, যে কোনো জায়গায় গেছে, বরিশাল গেছে, চট্টগ্রাম গেছে, সিলেট গেছে নদীপথে, তখন তো যে যেখানে ইচ্ছা চলে যেতে পারতো, হতে পারতো। ভূখণ্ডের বিষয়টা তো আসেইনি, তখনও তো দিন গেছে, মানুষ বেঁচে ছিল। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আসলে মানে যার যেখানে দরকার নেই সে কি আসলে সেখানে যাবে? যাবে না। এখন কি মনে করেন যদি আজকের দিনে যদি এটা উঠিয়ে নেওয়া হয়, হ্যাঁ তাহলে আপনি কি ফিল করেন, মানে করেন এটা নিয়ে? হ্যাঁ, ভ্রমণকারী হিসেবে তো অবশ্যই খুশি হব, কিন্তু আমার কাছে মনে হয় আসলে আমরা যতটা মনে করি যে একটা জায়গায় মানুষ চলে যাবে, খুব ক্যাওটিক সিচুয়েশন হয়ে যাবে, আসলে এরকম কোনো কিছুই হবে না। কারণ আগে ছিল না, তখনও তো মানুষ দিন যাপন করেছে, তখনও রাজনীতি ছিল, তখনও প্রশাসক ছিল, প্রশাসন ছিল, তখনও ছিল। তখন তো দখল জিনিসটা ছিল, যে ব্রিটিশরা আমাদের উপরে এসে দখল এখনো কি করলো নেই? তার আগে থেকে। না, এখন তো একটা আগ্রাসন তো অবশ্যই আছে। তাহলে সেটা আর সেটা কথা হচ্ছে, দখল পরোক্ষভাবে কারা করতো? বিশেষ শ্রেণীর মানুষরা দখল করতো, তাই শাসকরা, এক শাসক আরেক শাসককে দখল করছে, সাধারণ মানুষের কি যায় আসে? সেটাও কথা। যদিও এটা পাল্টা অনেক কথা, যে শাসক অনেক থাকে না, যে মানুষের যে আমার প্রিয় শাসক, আমাদের ভালো শাসক ছিল তার আগে, ওটা একটা আলাদা। হ্যাঁ, এগুলো আপেক্ষিক বিষয়। তো আমি সাধারণভাবে মনে করি আসলে কিছুই হবে না। আচ্ছা, ওকে। আজকের দিনে এসে কি মনে হয় যে আপনি যা হতে চেয়েছিলেন সবটা হতে পেরেছেন বা তার পথে এগোচ্ছেন? আমি যে জিনিসটাকে ভালোবাসি সেটা আমি এখন করছি। এই প্রশ্নের উত্তর আমি এটুকুই বলতে পারি। আসলে আমি যেটা করে আমি স্যাটিসফাই হই, যেটা করে আমি আনন্দিত হই, আমি সেটাই করছি। আমরা সৃজনশীল মানুষ আমরা দেখি যে বাইরে থেকে অনেক সুন্দর কথা বলে, অনেক সুন্দর ভাবে। তো তারা কি ভেতর থেকে আসলে অতটা সুখী হয়? মানে সৃজনশীল মানুষরা ভেতরে তারা অতটাই সুখী হয় যতটা বাইরে আমরা দেখি? হয়তো সবাই না, কারণ প্রত্যেকটা বিষয়েরই, মানে প্রতিটা মানুষেরই দুঃখ কষ্ট বেদনা নিয়েই মানুষ, অপূর্ণতা নিয়েই মানুষ, অপ্রাপ্তি নিয়েই মানুষের তো মানে এই বিষয়গুলো তো মানুষের থাকেই। কাজেই হ্যাঁ, মানে সেটা সৃজনশীল হোক না হোক, মানে সৃজনশীলের সাথে আমি আলাদা করে আসলে ট্যাগ করতে চাই না। কথা হচ্ছে যে সৃজনশীলতা বিকশিত হবার বিষয়, কেউ সুযোগ পেয়েছে বিকশিত করার, কেউ করেছে, কেউ হয়তো সেদিকে মনোযোগী হয় নাই। প্রত্যেকটা মানুষ অনন্য, প্রতিটা মানুষ অনন্য। কেউ সেটাকে বিকশিত করেছে, কেউ হয়তো করেনি, কিন্তু বলা যাবে না যে তার ভেতরে প্রতিভা নেই। কাজে সৃজনশীলতা আলাদা কিছু আমার মনে হয় না, প্রতিটা মানুষই সৃজনশীল। কাজে হ্যাঁ, আর দুঃখ কষ্ট বেদনা অপ্রাপ্তি এগুলো তো মানুষের মধ্যে থাকবেই। আচ্ছা, আপনি এখন যে জীবনযাপন করছেন বা বেঁচে আছেন, আপনি কি আপনার নিজের জন্য বেঁচে আছেন না ভ্রমণের জন্য? এটা খুব কষ্টকর উত্তর দেওয়া, মানে হ্যাঁ, আমি ভ্রমণের জন্য বেঁচে আছি, নিজের জন্য বেঁচে আছি। আমার কাছে মনে হয় ভ্রমণটা এখন আমার কাছে মরাল ডিউটির মতো লাগে। কারণ হ্যাঁ, একজন যখন বলে যে আপু আমাকে একটু ওই ভিডিওটা দেখান, আপু আপনাকে একটু সামনাসামনি দেখতে চাই, আপু আপনার ইতিহাসের কথাগুলো খুব ভাল লাগে, আমি দেশের কথা জানতে পারছি, আমার গর্ব হচ্ছে আমার দেশে এত কিছু আছে। তো তখন নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই। যারা দেখছেন তাদের কাছে কৃতজ্ঞতা, তারা দেখছেনই না, উপলব্ধিও করছেন। সে মানে আমার কাছে এটা একটা মরাল ডিউটির মতো মনে হয়, একটা আমার কাছে সামাজিক নৈতিক সব মানে আমি মানে দায়িত্ব ফিল করি আর কি। আচ্ছা, আপনি 61টা দেশ ভ্রমণ করেছেন, আপনি বলেছেন আপনি 200 দেশ ভ্রমণ করতে চান। সেই 200 কোঠায় পৌঁছে তার কত সময় লাগবে? মানে এটা আসলে জানি না 200 কোঠাতে, ইচ্ছে তো আমি করতেই পারি, ইচ্ছে তো অবশ্যই রয়েছে। তো এটার সাথে তো আর্থিক সংযোগ আছে, আর্থিক যোগসাযোগ আসে, শারীরিক সক্ষমতার কথা, মানে অনেক কিছুই আছে, এটা অনেক কিছুই জড়িত। দেখি পথ চলা। কত দ্রুত চাচ্ছেন, মানে কত বছরের মধ্যে শেষ করতে চান? এইটার আসল কথা আমি জানি না, যে এটা মানে ওই কম্পিটিশনে নিজেকে ফেলছি না আর কি।
এই যখন চ্যালেঞ্জে হয়, ফেলছি না যেভাবে হয়। হ্যাঁ এখন হচ্ছে আসলে কাজই মজা পাচ্ছি, জানতেই মজা পাচ্ছি বেশি। তো ওই হয়তো যখন বলেছি তখন মাইন্ড সেট আপটা ছিল হয়তো দ্রুততম সময়ে করতে চাই, সত্যি কথা যেটা দ্রুততম সময়ে করতে চাই, বেশি বেশি দেশ দেখতে চাই। তো এখন আসলে মনে হয় বেশি বেশি জানতে চাই, অনুধাবন করতে চাই, ধারণ করতে চাই। এটা একটু হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আপনি বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেছেন। এখন এখন সেই এই দেশ আপনার এই দেশের প্রতি ভ্রমণ, এই যে কথাটা গুলিয়ে যাচ্ছে আমার, যে ভ্রমণের পর এখন কি প্রেম বেড়েছে নাকি দায়বদ্ধতা বেড়েছে? হ্যাঁ, আমি দায়বদ্ধতা ফিল করি কারণ মানুষজন অ্যাকসেপ্ট করেছে, মানুষজন গ্রহণ করেছে, মানুষজন সবাই সেটাকে গ্রহণ করছে। হ্যাঁ, আমি দায়বদ্ধতাও ফিল করি, দায়িত্বও ফিল করি, ভালোবাসাও ফিল করি। আপনার কি মনে হয় যে আমরা যেভাবে বাংলাদেশে, আমি আসলে এটাকে দায়বদ্ধতা বলতে চাই না, আমি নিজে থেকে আসলে ভালোবাসা দায়িত্বটাকেই বেশি কর্তব্য, নিজে থেকে দায়িত্ব নেওয়া আর কি, হ্যাঁ, দায়বদ্ধতা নেওয়া। হ্যাঁ হ্যাঁ, ওটাই যে আমি মানে আপনি যে ভ্রমণ করছেন, আপনি বাংলাদেশকে যেভাবে দেখছেন, যে আপনার কি মনে হয় যে আমরা যে এই যে ঘোরার জন্য কেবল ঘুরছি, ছবি তোলার জন্য ঘুরছি, একটা ভ্রমণ, একটা ধরুন হয় একটা ঐতিহাসিক জায়গায় গেলাম, সেখানে আমরা ছবি তুলছি, মনে হয় না যে আমরা একটু মানে এড়িয়ে যাচ্ছি ইতিহাসগুলোকে, কেবলমাত্র ফ্রেমবন্দি করার জন্যই তারা আমাদের যাওয়া? এটা কি আপনি ফিল করেন? হ্যাঁ, কিছুটা তো আছেই, কারণ ভ্রমণ ভ্রমণ ওই যে আমি মানে এই কথাটাও বারবার বলেছি, ভ্রমণ শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকে আসলে হয় কি, আমাদেরকে না যে ভ্রমণ বা ইতিহাস সম্পর্কে স্কুল কলেজেও শেখানো হয় না যে ভ্রমণ করা উচিত, ভ্রমণ গুরুত্বপূর্ণ অংশ, ভ্রমণ করবে শেখার জন্য। এটা আমাদের স্কুলেও তো বলা হয় না, পরিবার থেকেও বলা হয় না, রাষ্ট্রীয়ভাবেও বলা হয় না। কাজে ওই জন্য মাইন্ড সেট আপটা হয়তো গড়ে ওঠে না। যারা নিজেরা ফিল করছে যে ভ্রমণ করবে বা ভ্রমণের মাধ্যমে কিছু শিখবে, এটা হয়তো তারা করছে, কিন্তু বেশিরভাগই করছে না। সেটাও যে খারাপ আমি বলবো না, আমি কোনোটাকেই ওইভাবে সংজ্ঞায়িত করতে চাই না, কিন্তু ভ্রমণ একটা সুযোগ নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে বিকাশ করার, নিজেকে বিকশিত করার জন্য এটা একটা সুযোগ যে ভ্রমণ করব আমি, মানে ট্রাভেল উইথ এ পারপাস। আচ্ছা, আপনার এমন মনে হয়েছে যে কিছু ইতিহাস জানার পর মনে হয়েছে না এটা না জানাটাই ভালো ছিল, বা কোনো জায়গায় যাওয়ার পর মনে হয়েছে না এই জায়গাটা না আসাটাই ভালো ছিল, এমন না, এরকম আমার কাছে ইতিহাসকে মনে হয় না। কারণ আমার কাছে মনে হয় ইতিহাসে যা ঘটে গেছে ওইটা বর্তমান ছিল, বর্তমান সবসময় সত্যি, ওই সময়ের প্রয়োজন বা ওই সময়ের, মানে আমি এটাকে আসলে মানে আসল কথা কি, মানে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে 15 শতকে কি হয়েছিল ওইটাকে আপনি অনুধাবন বা জাজ করা সঠিক হবে না। কাজে ওটা যে ঘটেছে ওটাকেই আমার শ্রদ্ধা করা উচিত, বা ওটা আমার জন্য একটা ইনফরমেশন, ওটা আমার জন্য একটা তথ্য। আজকে আপনি নারী, আপনি যেভাবে ভ্রমণ করছেন, আপনাকে মনে হয় যখন পুরুষগুলো হতো একটু সহজ হতো এই যাত্রাটা, আপনি কখনো ফিল করেছেন? না, আমার কাছে মনে হয় এটা আমি ফিল করিনি আসলে। আমার পরিবার থেকে যেমন হচ্ছে, হয়তো সব নারীদের এই অভিজ্ঞতা থাকে না। আমার বাবা আমাকে কাজে ইন্সপায়ার করতো, সেটা ভ্রমণ না হোক, আমার পড়াশোনা, আমি চাকরি করব, আমি অনেক বড় পজিশনে যাব, এটা আমার বাবা মনে করতেন। আমার ছোট ভাই মানে সব সময় মানে সে আমার বন্ধু, আমার গাইড, আমার ফিলোসফার, তার সাথে আমার বেশ মতের মিল হয়, ভাবনার মিল হয়, ফিলসফির অনেক মিল আছে। সে আমাকে ইন্সপায়ার করছে। আমার হাজব্যান্ড আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আমি কাজ করছি, আমার সাথে আমার পুরুষ টিম নিয়েই কাজ করছি। আমার সব থেকে যে সহকর্মী, কাছের সহকর্মী, সে আমাকে আমার কাজে ইন্সপায়ার করেছে। তো আসলে আমি পুরুষের সহযোগিতাই পেয়েছি, পরিপূর্ণভাবে সহযোগিতাই পেয়েছি আমার কাছে মনে হয়। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, যেটা আমি বলতে চাই, আমাদের দেশে, এটা আমাদের দেশের প্রেক্ষিতে বলছি, বিশ্বের প্রেক্ষিতে না, এক এক সংস্কৃতি এক এক রকম। আমাদের দেশে আমি হয়তো পুরুষ হলে হয়তো বা আমার কাছে মনে হয় যে আমার যে প্যাশনগুলো আছে এটা পূরণ করার আমি সুযোগ পেতাম না। কারণ আমাদের দেশের একজন পুরুষের অনেক ধরনের দায়িত্ব থাকে। তার প্রথম দায়িত্ব পরিবারের দেখভাল, পুরো পরিবারের ভরণ পোষণ। কারণ একটা পুরুষ যখন পরিবারের দায়িত্ব নেয় তখন আসলে
মানে মানে এটা সহজ একটা মানে মানে খুব ছোট্ট একটা উদাহরণ, নিজের একটা পোশাক কেনার আগে আসলে তার 5 জনের পোশাক কিনতে হয়। আমাদের দেশে পুরুষরা আসলে তার স্বপ্ন অনেকখানি কমিয়ে দিয়ে আসলে পরিবারের যত্ন নেয়। সেই ক্ষেত্রে আমি লাকি, আমি নারী। কারণ হচ্ছে আমি যে সুযোগটা পরিবার থেকে পাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড পরিবারের দায়িত্বে আছেন, কাজে আমি আমার পুরো সময় বা আমি যা ইনকাম করেছি পুরোটাই আমি ট্রাভেলে লাগিয়েছি, আমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করিনি। তো পুরুষ হলে হয়তো এই সুযোগটা আমি নাও পেতে পারতাম। আমার কাছে ভালো লাগলো যে আমাদের 8-10 জন যারা নারী থাকেন তারা কোথাও না কোথাও পুরুষকে ব্লেম করেন, কিন্তু আপনি বললেন যে না, আমাদের দেশের পুরুষরা তারা পরিবারের জন্য ডেডিকেটেড। আমি দেখেছি আমাদের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবার, সকল শ্রেণীর পুরুষই এটা ক্যাটাগরি দিয়ে ভাগ করা খুব দুষ্কর। হ্যাঁ, এটাও ঠিক কথা বলেছেন। তারপরেও আমি যেটা বলছি, তারা পরিবারের জন্য নিবেদিত প্রাণ একটা পরিবার, এবং আমি পুরুষরাই কম হচ্ছে তার স্বপ্ন পূরণ করতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের এই যে দেশে যে নারীবাদী যে স্লোগান যে নারীদেরকে বন্দি করে রাখা হয়েছে, বা তাহলে এটা তো আসলে আমি একটা কথা বলি, আমি কোনো ফিলসফির বিরোধিতা করতে চাই না। যে যার জায়গা থেকে যেই কাজটা করছেন, যে আপনি যাদের কথাই বলেন, নারীদের কথাই বলেন, নারীরা তার জায়গা থেকে যে কাজটা করছে সে হয়তো আমি কাউকে জাজ করতে চাই না, আমি কেবল আমার মতামত দিয়েছি। ওকে, ফাইন্ড আউট। আমি আপনার ফুল কথা সামারিতে যেটা বুঝলাম, যে আমি যেটা বুঝতে পারলাম, আপনার ভ্রমণ, আপনার ব্যক্তিগত চিন্তা মতামত, আপনি একদমই 8-10 জনের চাইতে একদম উল্টো চিন্তা করেন। উল্টো বলতে এটা আমি উল্টো চিন্তা এটা কীভাবে বলছি, যে আমি তো আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমি খুব বেশি মানুষের সাথে মিশেছি কিনা জানি না, তবে যতটুকু মেয়েদের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা অনেক কম, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আপনার যে সাইকোলজি, আপনার যে দর্শন আমার কাছে একদমই ভিন্ন। বাংলাদেশি নারীদের মানে আমরা যে সকল যে চিন্তাভাবনা করি যে পুরুষতন্ত্র বা সেই যেটা স্লোগান মুখর যে কথাবার্তা বলে, যে সেখান থেকে আপনি একদম ভিন্নভাবে দেখছেন। আর আপনার সাইকোলজি, আপনার থট, আপনার ধর্ম নিয়ে যখন আমরা কথা বলে যে আপনি সকল ধর্ম আপনি পালন করেন, সকল ধর্ম শ্রদ্ধা করেন, এবং এটা ওপেনলি আপনি বলছেন, আমার বিশ্বাসটাকে আপনি ভালোবাসেন, এটা নিয়ে আপনার কোনো কাটছাট নেই। আর আপনি এমন একজন নারী যে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য সব কিছুর বিসর্জন দিয়ে হাসি মুখে বরণ করে এখনও সেই স্বপ্নটাকে স্টিলও লালন করছেন। এমন অনেকে হয় না যে স্বপ্নের জন্য সব কিছু বিসর্জন, অনেকে মডেলিংয়ের জন্য বের হয়, অনেকে লেখার জন্য বের হয়, আবৃত্তি, নাচ, মাঝপথে গিয়ে থেমে যাও কোথাও না কোথাও কোনো একটা বাহানা দিয়ে। কিন্তু আপনি যত কিছু হোক না কেন সেটা আপনি লার্ন করে এখানে এগিয়ে গিয়েছেন। আমি জানি না আমি কতটুকু আমি বুঝতে পেরেছি। আর আপনি খুব যেটা আপনি ফেস করেন, খুব ফেস করলে সেটা হাসি মুখে আপনি সেটাকে মেনে নেন। তাছাড়া উপায়ও নেই, আসলে অনেক কিছুই থাকে আমার নিয়ন্ত্রণে না। আপনার এই হাসি মুখটা অনেক কিছু বলে দেয়, যে আপনি কীভাবে প্রতিকূলতা পালিয়ে দেন এই হাসি মুখ নিয়েই। আর সর্বশেষ যদি আপনি কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসল কথা, আমি তো ভ্রমণ নিয়েই, আমি চাই বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজম বিকশিত হোক, ভ্রমণ চর্চা শুরু হোক, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রমণের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হোক, সবার মধ্যে পর্যটন বান্ধব মনোভাব গড়ে উঠুক, যে আমাদের ঐতিহ্য রক্ষা করতে হবে, আর আমরা যেখানে যাব সেখানে পরিচ্ছন্নতা বজায় রাখবো। যেমন পিকনিক করতে গেলাম একটা জায়গায়, খেয়েটে চারদিকে, একটা ঐতিহাসিক জায়গায় খেয়েটে চারদিকে ওয়ান টাইম প্লেট এগুলো করে আসলাম না, এই ধরনের। মোট কথা যে এই আমাদের সমাজে আর কি পর্যটন বান্ধব পরিবেশ গড়ে উঠুক, নাগরিক বান্ধব পরিবেশ গড়ে উঠুক। আসলে আমি এই যে কথাটা শেষ, ওটা প্রশ্ন মাথায় আসলো যে আপনার কাছে মনে হয় না যে বাংলাদেশ তো ট্যুরিজম এক্সপ্লোর করছে অনেক বড় একটা মার্কেট, আর আমরা এটাকে অনেকভাবে বিকশিত না করে কেন যে আমরা ছেলে খেলার মতো এটা ফেলে রেখেছি, বা বাংলাদেশ আনএক্সপ্লোরড বাই দ্য গ্লোবাল টুরিস্টরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তা আমাদের পার্শ্ববর্তী ভারতও যাচ্ছে, শুধু এখানে আসছে না। অদ্ভুত, তারা মনে করছে এখানে ঐতিহ্যবাহী কিছু নাই, অথচ বলা যায় তাদের চেয়ে বেশি কিছু আমরা বহন করি এই ছোট ভূখণ্ডে।
তো এই জায়গায় কি আমাদের প্রশাসনিক দুর্বলতা বা সরকারের দুর্বলতা আপনি মনে করেন কিনা? হ্যাঁ, কর্তৃপক্ষের তো অবশ্যই নজর দিতে হবে, কারণ ট্যুরিস্টরা আসছে না, এটার প্রচার প্রসারণা নাই বলে ট্যুরিস্টরা আসছে না। আর এসে দেখবে কি, সংরক্ষণের বিষয়টা আছে যেটা কর্তৃপক্ষ করতে হবে। আরেকটা হচ্ছে নিরাপত্তার বিধান করা, নিরাপত্তাটাও কর্তৃপক্ষ দিতে হবে। এটা আপনি আমি প্রাইভেট সেক্টরের কাজ নয়, এটা কাজ নয়। আর পর্যটন শিল্পে বেশি বেশি ইনভেস্ট করতে হবে, তরুণদেরকে পর্যটন শিল্পে উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে উৎসাহিত করতে হবে। আপনার যে গাইড পেশা বা গাইড পেশায় নিযুক্ত হওয়া বা একটা ট্যুরিজম কোম্পানি খোলার, এটার জন্য আসলে কোর্স, এই জাতীয় কোর্সগুলো চালু করতে হবে। ভারতে গাইড পেশা দিয়ে দেখলাম মানুষ জীবনকে জীবন পার করে দিচ্ছে। হ্যাঁ, এবং সেখানে অনেক শিক্ষিত মানুষরা গাইড পেশা এবং খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এত 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 ঐতিহ্যবাহী জায়গা থাকা সত্ত্বেও কোনো গাইডের শব্দটা আমি কখনো শুনি যে গাইড নিয়ে গিয়েছি। নেপাল কিন্তু যে এমন না যে আর্থসামাজিক প্রেক্ষাপট আমাদের থেকে খুব উন্নত। হ্যাঁ, কম্বোডিয়া আর্থসামাজিক প্রেক্ষাপট আমাদের, ইভেন কি আফ্রিকার বিভিন্ন দেশ আমাদের থেকে আর্থসামাজিক প্রেক্ষাপটে কোনোভাবেই উন্নত না, বা ওদের কাছে খুব যে আবাসনের খুব মানে খুব কমফোর্টেবল আবাসন বা লাক্সারিয়াস আবাসন আছে এরকম না। কিন্তু মানে ট্যুরিস্টরা আসলে বিউটি দেখতে চায়, বিউটিটাই দেখতে চায় আসলে মানুষ। তো সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতে হবে আর কি আসলে। আর আমার যে কাজটা আপনি দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য বলছিলেন, আমার যে কাজের ট্যাগলাইনটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল। বাংলাদেশের ব্র্যান্ডিং ক্রিকেট দিয়ে হয়েছে, চা দিয়ে হয়েছে, পাট শিল্প দিয়ে একসময় হয়েছে। তো আমি চাই আর কি যে হেরিটেজ ট্যুরিজম দিয়েও হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডিং হোক, এবং এটা সম্ভব। যে কোনো কিছুই ওভারনাইটে অর্জন করা সম্ভব না বা হবেও না। তো আমি কাজ করে যাচ্ছি, আমার মতো হয়তো কেউ কাজ করবে, আপনারা কাজ করবেন পরবর্তীতে, হেরিটেজের গল্প বলে, হেরিটেজ লিখে, আমাদের ঐতিহাসিক বিষয়গুলোতে তথ্যচিত্র নির্মাণ করে, যে কোনো উপায় হতে, ভ্রমণের মাধ্যমে যে কোনো উপায় সেটা হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি পডকাস্টের। আপনার সাথে কথা বলে আমার যথেষ্ট ভালো লাগলো এবং অনেক অনেক নতুন কিছু আমি জানতে পারলাম। আপনার ভিডিও দেখে তো সেটা হরদম জানি। আশা করি দর্শকরা এই আলোচনা তারা সেই ভালো লাগাটা পাবেন। আমি জানি না আমি কতটুকু আপনার সেই কথাগুলো বের করতে পারছি, কিন্তু আমি শুনে খুব মজা পেয়েছি। না, আমার আলাপ করে ভালো লেগেছে, ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন আমার সামনে এসেছে, সেটাতে আমিও অবশ্যই মজা পেয়েছি। সময় তো আমাকে নিমন্ত্রণ করার জন্য আসলে ধন্যবাদ, আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনি সময় করে আপনি এত কিছু ব্যস্ততার মাঝে আপনি আমাদের এখানে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ।